ঠিক 1 বছর আগের এই দিনে ঠিক এই সময় আমরা একটা তীব্র সম্ভাবনার মুখোমুখি হয়েছিলাম। সময়টা ছিল কঠিন কিন্তু স্বপ্নময়। যাদেরকে স্নোফ্লেক কিংবা ফেসবুক জেনারেশন বলে তুচ্ছ করেছিলাম অনেকেই, আমরা অদ্ভুত বিস্ময় লক্ষ্য করেছিলাম গুলির সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে তারা আমাদের এনে দিয়েছিল জুলাই। দীর্ঘ 1.5 দশকের অন্ধকার থেকে মুক্তি মিলেছিল আমাদের। নতুন বাংলাদেশের স্বপ্নসারথী সেই জেন জিদেরকে নিয়ে আজকের এই আয়োজন, জুলাই গণঅভ্যুত্থান 2024 জেনজির প্রত্যাশা এবং প্রাপ্তি অনুষ্ঠান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন তাদের সবাইকে নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে সুস্বাগতম। আপনাদের হোস্ট হিসেবে আমি আছি ওমর নাসিফ আবদুল্লাহ, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং আমি একই সাথে কাজ করছি অ্যাজ আ ফ্যাকাল্টি অ্যাডভাইজার, নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাব। আজকের এই আয়োজনে আমাদের পেছনে আছে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সহ আয়োজক হিসেবে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাব। আপনারা বুঝতেই পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে যারা আছেন তাকে আমি বলি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন সারথী। আজকে আমরা আপনাদের কথা শুনতে চাই, কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই আমাদের স্টেজ আলোকিত করে আছেন 3 জন বিশিষ্ট অতিথি। আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই, তারা নিজ গুণে প্রত্যেকেই পরিচিত। মাঝখানে আছেন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। জেনে থাকবেন নিশ্চয়ই তিনি একই সাথে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বর্তমান কর্ণধার। আমাদের সাথে আছেন শিক্ষক, গবেষক, লেখক, চিন্তক, যার চিন্তাভাবনা আমাদেরকে অনেক বেশি প্রলুব্ধ করে আরও চিন্তা করতে, তাকে প্রশ্ন করতে, নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড ফিলসফির বর্তমান অধ্যাপক, পরিচিত মুখ ডক্টর সলিমুল্লাহ খান। আমাদের সাথে আছেন আমাদের সম্ভবত খুব জনপ্রিয় মুখ, রিলেটিভলি নতুন রাজনৈতিক নেতাদের মধ্যে যার উচ্চারণ স্পষ্ট এবং সাহসী, যার রাজনৈতিক জ্ঞান মুগ্ধ করার মতো, রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত সম্বোধন জানাই। আমি প্যানেলিস্টদেরকে স্যার একটু বলে রাখি আপনাদের সবাইকে যে এটার আমরা ডিকনস্ট্রাক্টেড একটা সেটআপে কথা বলতে চাই। আজকে আমরা স্টেজে যাব কম, আমরা শুনবো বেশি। তো আজকে আমরা আমাদের প্রথম সেশনটা শুরু করতে চাই আপনাদের কথা শুনে, সুতরাং আমরা আপনাদের কথা শুনতে চাই। আজকে প্রথম প্রশ্ন আজকের এই সেশনে আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বছরে পদার্পণ করছি। যেই স্বপ্ন, যেই সাহস ছিল জুলাই গণঅভ্যুত্থানের পেছনে, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পর সেই স্বপ্ন আর সাহসের ব্যাপারে আপনারা কী ভাবছেন? আমরা আপনাদের কথা জানতে চাই। কে কথা বলতে চান? আসসালামু আলাইকুম, আমি আশির হামিদ মোস্তফা, পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে। ধন্যবাদ সকল অতিথিদের। আপনার প্রশ্ন উত্তর আমি মতামত জানাতে চাচ্ছি। আমরা দেখেছিলাম 1 বছর আগে, এই 5ই আগস্ট বা 1 বছর আগের এই সময়টাতে আমরা সকল দল মত নির্বিশেষে আমরা সকলে একটা ঐক্যমতে এসেছিলাম, কিন্তু আমরা দেখেছি 1 বছর পরে সেই ঐক্যটা একদম ধ্বংসের পথে বা ধ্বংসের প্রান্তে। আমরা হয়তো যে উদ্দেশ্য, যে আকাঙ্ক্ষা এবং যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সকলে একমত হয়েছিলাম, যে পরিপূর্ণ প্রত্যাশাটা ছিল, সেটা হয়তো পরিপূর্ণভাবে আমরা পাইনি। হয়তো এখানে আমরা অনেকেই, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা অনেকেই দায়ী, বা অনেক ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বা অত্যন্ত এটা দুঃখের বিষয় যে আমরা যে চেতনায়, যে বিশ্বাসে, যে স্বপ্নের জন্য আমরা আন্দোলন করেছিলাম, সেই স্বপ্নটা আমাদের ধরা হয়নি। এটা আমাদের একটা অপ্রাপ্তি। সেই স্বপ্ন ধরা হয় নাই কেন ভাবছেন এই কথা? যে বিভিন্ন স্টেক হোল্ডারদের, বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমরা সকলে জুলাই অভ্যুত্থানে আমরা সকল রাজনৈতিক দল, সকল মতের মানুষ, বাম দল, ডান দল, সকলে আমরা ঐক্যমতে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম। কিন্তু ক্ষমতার লোভ বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য আমরা হয়তো আমাদের নৈতিকতাকে অনেকেই বিসর্জন দিয়ে দিয়েছি, যার কারণে আমরা আজকের এই অপ্রাপ্তি। সুতরাং ক্ষমতার লোভ আপনার একটা কারণ বলে মনে হচ্ছে? জি, আমার মনে হয় ক্ষমতার লোভ। কারা একমত হচ্ছেন তার সাথে? ওকে, এরপরে কে বলতে চান? আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেখ মুস্তাফিজ, ডিপার্টমেন্ট অফ মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এবং 24-এর ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকালে 18ই জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছিলাম মেরুলবাড এলাকায়, যখন শুনতে পেয়েছিলাম আমার ব্র্যাক ইউনিভার্সিটির ভাই বোনদের গুলি করা হচ্ছে। তো এখানে 2টা বিষয় আসছে, একটা হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তি।
প্রত্যাশা অনেক বড় ছিল আমাদের, কারণ আমরা যখন দেখেছিলাম তখন আমার বয়স 10-11 বছর। আমার পরিবারে আমার বাবা এবং চাচারা 3 জনই সেনা কর্মকর্তা। তো একজন শহীদ হয়েছেন, আপনার বড় চাচা, বাবাও ছোট চাচা 2 জনই রিটায়ার্ড করেছেন। তো যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসলো, আসার কিছুদিনের মাথায় যে হত্যাকাণ্ডটা ঘটালো আপনার পিলখানা দরবার হলে 57 জন সেনা কর্মকর্তা, তো তখন থেকে আমরা বুঝে গিয়েছিলাম যে বাংলাদেশের যে সার্বভৌমত্ব যারা রক্ষক তাদেরকে সিলেক্টিভলি মার্ডার করা হয়েছে, তাদেরকে সিলেক্টিভলি শেষ করে দেওয়া হয়েছে একটা রাজনৈতিক দলের মদতে এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্তে। সেটা এখন প্রমাণিত হয় যখন আমরা খবর পাই যে এই ছাত্র হত্যার পরিকল্পনা এটা হতো আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি শেখ হাসিনা, তার বাসায় বসে যে কোথায় কিভাবে এই ম্যাস কিলিংটা চালানো হবে। তো এটা যে রাজনৈতিকভাবেই হয়েছিল পিলখানার হত্যাকাণ্ড সেটা এখনো প্রমাণ হয়নি। এটা হলো প্রথম, তারা ক্ষমতায় এসে করলো। দ্বিতীয়ত শাপলা হত্যাকাণ্ড করা হলো, একই রাজনৈতিক দল। আমরা মনে করতাম যে এই বিচার একদিন হবে, কিন্তু যখন নির্বাচন আসতো আমরা বুঝতাম যে একটা সুষ্ঠু নির্বাচন হলে এদেরকে হয়তো নামিয়ে ফেলা যাবে। তখনই দেখতাম পুরো প্রশাসন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা তারা কুক্ষিগত করে আবার ক্ষমতায় চলে আসতেছে। তো এবার যখন দেখলাম যে একটা মুভমেন্ট শুরু হচ্ছে এবং এই মুভমেন্ট যারা করছে তাদেরকে গুনে গুনে মারা হচ্ছে, তো এরপরে তো আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা কি বসে থাকতে পেরেছিলাম? আমাদের গায়ে হয়েছিল এই হত্যাকাণ্ড? আমাদের গায়ে হয়নি। তখন বুঝতে পেরেছি যে না, এবার একটা হিস্ট্রিক্যাল পয়েন্ট তৈরি হয়েছে যেখান থেকে হয়তোবা এদের অধঃপতন করা যাবে। তো ইনশাল্লাহ এই চেতনা নিয়ে নেমেছিলাম 18 জুলাই, 15-16 জুলাই থেকে, যে এবার এর একটা ন্যস্ত করে ছাড়বো। সেই চেতনার ব্যাপারে আপনার বর্তমান অবস্থান? সেই চেতনা আলহামদুলিল্লাহ সফল হয়েছে 5ই অগাস্ট। আমাদের রক্ত বৃথা যায়নি। এবার তো হয়ে গেল, অভ্যুত্থান তো হয়ে গেল। এখন অভ্যুত্থান বা বিপ্লব এটা পরিপূর্ণতা পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানটা ঘটানো হয় সেটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সেটা বিপ্লবও হয় না, অভ্যুত্থান হয় না। বাহ, বেশ চমৎকার চমৎকার। আমরা আর কার কাছ থেকে শুনতে চাই? আসসালামু আলাইকুম, আমি ফাহিম শাহরি, আই এম ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময় 54 বা 55 বছর ধরে বাংলাদেশে আইডেন্টিটি পলিটিক্সের নামে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই ডিভাইডটা হয়েছে আওয়ামী লীগ দ্বারা। তো গত 15 বছর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির নামকরণ করে বিএনপি জামাতকে প্রচণ্ড পরিমাণে অপ্রেস করা হয়েছে, যেটা করা হয়েছে এবং শুধু এটা না, আওয়ামী লীগের বিরুদ্ধচারণ যে করতেছে রেশনাল ওয়েতে ওদেরকেও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলা হইতেছে। তো এই যে আইডেন্টিটি পলিটিক্সের নামে এই নোংরামিটা স্বাধীনতার 54 বছর করার ফলে অ্যাজ এ বাংলাদেশে আমি মনে করি উই হ্যাভ নাথিং টু অফার ফর দ্য ওয়ার্ল্ড। উই হ্যাভ 180 মিলিয়ন পিপল অ্যান্ড হোয়াট উই হ্যাভ, আমরা কমপ্লিটলি ফেল অ্যাজ এ নেশন। দিস ইজ হোয়াট আই বিলিভ। এখন সমস্যা হচ্ছে বিএনপিকে এত দোষারোপ করার পরে বা পুরো দেশকে এত দোষারোপ করার পরেও 5ই অগস্টের পরে আমি উইথ ডিউ রেসপেক্ট আমি মুক্তিযুদ্ধের চেতনা ক্যারি করি, বাট ওইটাকে ব্যবহার করে এগেন বিএনপি সেটা এখন জামাতের বিরুদ্ধে ব্যবহার করতেছে বা এনসিপি সেটা ব্যবহার করতেছে। আপনি কি পুরাতন রাজনৈতিক সংস্কৃতির একটা ফিরে আসার সম্ভাবনা দেখতেছি এবং ওইটা নিয়ে আমি আপসেট, কারণ ওইটা এত বছর আমাদেরকে কিছু দেয় নাই। তো আমি নতুন সংস্করণে নতুন কিছু চাইতেছি, এমন না যে আমি অসম্মান করতেছি, বাট পরিবর্তন চাইতেছি। এদিক থেকে কারোটা শুনবো। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারহান, সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি মুস্তাফিজ ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেই পিলখানার বিদ্রোহ বা যেটাকে বিদ্রোহ বলে, আসলে এটা একটা ম্যাসাকার ছিল। এই ম্যাসাকারের বিচার আমরা এক্সপেক্ট করেছিলাম যে 5 আগস্টের পরে উইথিন 1 ইয়ারের মধ্যে এটার বিচার হবে, কিন্তু আমরা এখনও আসলে এই বিচারের ধারে কাছেও নাই। এবং যেসব জওয়ানদেরকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমরা দেখতেছি এখনও তাদের যে সেই মামলাগুলোকে ডিলে করা হচ্ছে। আর আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে প্রশাসনে এখনও আওয়ামী লীগের যেই লোকজন ছিল তারা এখনও রয়ে গেছে এবং জুলাই ম্যাসাকারে যারা জড়িত তাদেরকে এখনও বিচারের আওতায় আনা হয়নি। কিছু কিছু হত্যা মামলা দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে সরকার থেকে হত্যা মামলাগুলো করে না, কিছু কিছু ব্যক্তি হত্যা মামলাগুলো করেছে। পয়েন্ট ভেরি ওয়েল আন্ডারস্টুড। এই দিক থেকে কে বলবেন আপনারা? আমার নাম তাহসিন ইশরাক, আমি এনএসইউর বিবি ডিপার্টমেন্ট থেকে বলছি। আমাদের দেশ সেকুলার থাকাটা একটা আমাদের ফাউন্ডিং প্রিন্সিপাল আমাদের দেশের, কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরে যেটা দেখেছি যে মব জাস্টিসের যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং নারীদের বিরুদ্ধে যে পরিমাণ হচ্ছে গিয়ে হয়রানিমূলক কার্যক্রম চালানো হয়েছে, তার বিরুদ্ধে আসলে প্রশাসনিক যে বিচার ব্যবস্থা আসলে খুব বড় অর্থে ব্যর্থ হয়েছে। সেই নিয়ে আসলে একজন ছাত্র এবং একজন তরুণ নাগরিক হিসেবে আমি অনেক বেশি ব্যর্থতা অনুভব করেছি।
এই একটা জায়গাতে যদি একটা যুক্তি দেওয়া হয় সেটা হচ্ছে যে যখন মানুষ স্বাধীনতা পায় তখন সে স্বাধীনতার পূর্ণ প্রয়োগ করতে গেলে সেখানে একটা ক্যাওস তৈরি হয়। এ ব্যাপারে কি বলবেন যদি আমি সেই যুক্তি দিই? আমার কাছে স্বাধীনতার ডেফিনেশন হচ্ছে গিয়ে এনিথিং উই ক্যান ডু উইদাউট হার্মিং অর ডিসরেসপেক্টিং আদার্স রাইটস। কিন্তু তারপরও আসলে ব্যক্তি স্বাধীনতার একটা স্পেসিফিক প্রেমিস আছে যেটা আসলে যে কোনো কেউ আসলে প্র্যাকটিস করতে পারে, কিন্তু অনেকের ধার্মিক মতামতের হচ্ছে গিয়ে বেসিসে আসলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আসলে আমি সমর্থনও করি এবং জাস্টিফাই করতে চাই না। ধন্যবাদ, অসাধারণ। আমরা আপনাদের কাছে আসব, কিন্তু আমার মনে হয় আমরা একটু প্যানেলের কাছে যেতে চাই। আমি প্রথমে ডক্টর আবুল হান্নান চৌধুরী স্যারের কাছে যাব। স্যার, আপনার 4 দশকের একটা লম্বা শিক্ষক জীবন এবং প্রশাসনের জীবন, প্রশাসকের জীবন, আপনি যখন জুলাইতে আমাদের ছাত্রদেরকে দেখছিলেন তারা রাস্তায় নেমে আসছিল, কি মনে হচ্ছিল তখন আপনার? জুলাইকে আপনি কোন দৃষ্টিতে দেখেছেন? প্রথমে আমি জুলাই 2024-এ বাংলাদেশে ঘটে যাওয়া যেই ঘটনা তার একটু স্মৃতিচারণ করে বলি যে আমাদের ছাত্রছাত্রীদের দিকে এখন তাকালে যেটা দেখছি তাদের মধ্যে কিন্তু ওই সময়কার স্পিরিটটা কিন্তু এখনও আছে। আজকে তারা যেই অভিব্যক্তিটা দিল, এখানে আমি দেখতে পাচ্ছি যে তাদের ক্ষোভের জায়গাটা খুবই ক্লিয়ার, যেটা আমরা 17 বছরের বাংলাদেশে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে 71-এ একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছিল, এখানে কথা এসছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, অথবা এখানে কথা এসছে শাপলা চত্বরের ঘটনা, এখানে কথা এসে যাবে কিছুক্ষণ পরেই হয়তো একাধারে গুম, নির্যাতন এবং পলিটিক্যালি প্রোফাইল করে একটা স্ট্রিম লাইনের বাইরের সবাইকে আইসোলেট করে অন্যভাবে ফেলা। সে কারণে যে ঘটে যাওয়া আমার যে গত বছর যেটা ঘটেছিল, আমি বলবো যে এই ছাত্রছাত্রীরা এখনও কিন্তু সেটার সঠিক জায়গাটায় পৌঁছতে পারেনি, অর্থাৎ ওদের দাবি দেওয়াটা এখনও রয়েছে, ওদের ক্ষোভের জায়গাটা এখনও রয়েছে এবং আমাদের অনেকেরই রয়েছে। অর্থাৎ জুলাইয়ের পরে যে বাংলাদেশটা আমাদের দেখার কথা ছিল, আমরা যে চেঞ্জ ওভারটা হয়েছে সেই চেঞ্জ ওভারের মধ্যে এখনও সেটা দেখছি না। তো আমি আশা করি যে এই তরুণ প্রজন্ম, আজকে যেহেতু এখানে প্রাপ্তি এবং প্রত্যাশার কথা বলা হয়েছে, আমার বিশ্বাস যে ওদের প্রত্যাশার জায়গায় ওরা পৌঁছাতে পারবে যদি তারা একটা জায়গায় যদি তারা অবিচল থাকে যে বাংলাদেশ থেকে আসলে সব ধরনের অন্যায় অবিচার এগুলোর পিছনে যদি ওরা সবাই দৃঢ়তার সাথে থাকে, একদিন সেটা তারা সেই জায়গাটাতে পৌঁছাবে। এবং এখন যেই অবস্থাটা আমরা দেশে দেখছি, বর্তমান যারা এখন দেশ চালাচ্ছেন তারা যে সব কিছু সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারছেন সেটা কিন্তু আমরা স্বীকার করছি না। আমরা দেখছি যে তাদের অনেক অপরিপক্কতা রয়েছে, হোক এটা বিচার, হোক এটা জনগণের দিকে তাকিয়ে সারা বাংলাদেশের যখন সকল তরুণ প্রজন্ম না, সমস্ত মা বাবারা নেমে এসছে এই বাচ্চাদের সাথে, যখন প্যারেন্টসরা নেমে আসে তখন কিন্তু একটা জাতি যে একত্রিত এটা বুঝতে হবে, যে যার ঘরে মা বাবা থাকে না তারাও রাস্তায় নেমে এসছে, কিন্তু তাদের কারোই কিন্তু সেই মনোবাসনাটা ওইভাবে এখন পর্যন্ত পূর্ণ হয় নাই, আমিও স্বীকার করব। এবং আমি আশা করি যে অচিরেই এই সরকার চেষ্টা করবে যে তাদের একের পর এক যেই বুলেটেড পয়েন্টে যেই সব জায়গাগুলো অ্যাড্রেস করার সেটা তারা অ্যাড্রেস করবেন। আমার বিশ্বাস আগামী কিছু মাসের মধ্যেই। এটা যদি না করে তাহলে কিন্তু একসময় এই সরকারকেও কিন্তু জবাব ওইভাবে না হলেও অন্তত নিজেদের বিবেকের কাছে জবাব দিতে হবে যে বাংলাদেশের 1500 ছাত্রছাত্রী এবং অগণিত মানুষ, কিন্তু বিরোধী দলেরও অগণিত মানুষ কিন্তু বছরের পর বছর তারা সাফার করেছে এবং নিরীহ মানুষ মারা গিয়েছে, সেগুলোর জবাব কিন্তু একদিন আমরা কিন্তু আমরা নিজেরা বিবেক থেকে সেটা কোনোভাবে করতে পারবো না। তো আমার বিশ্বাস যে সেই জায়গাটাতে আমাদের যেতে হবে। স্যার, আপনার কাছে আসবো আবার। ডক্টর সলিমুল্লাহ খান স্যার, আপনার কাছে যেটা জিজ্ঞেস করতে চাই, 71-এর ব্যাপারে আপনার ভাবনা আমরা জেনেছি, আপনার ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমরা শুনতে পেরেছি। আপনি নিশ্চয়ই 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে নিজেই ছিলেন সেখানে। 24-এর গণ অভ্যুত্থানকে বিগত সমস্ত আন্দোলনের প্রেক্ষাপটে কোনো মৌলিক ইউনিক কোনো একটা জায়গা থেকে দেখা যায়? এর কি কোনো ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে বলে মনে হয়েছে আপনার? আমাদের দেশে একটু পেছনের থেকে বলি, আপনার যেখানে বেদনা সেখানে ওষুধ দিতে হবে। আন্দোলনগুলি কেন হয়?
ধরুন পাকিস্তান আমলে 1947 সন থেকে শুরু করলে 1970 পর্যন্ত কোনো সাধারণ নির্বাচন হয়নি। তদুপরি যে নির্বাচন হয়েছিল পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদে 1954 সনে, সেটা হয়েছিল পৃথক নির্বাচন ব্যবস্থার ভিত্তিতে, যেটা ব্রিটিশ সরকার 1909 সনে প্রথম মূলনীতি হিসেবে চালু করেন। তার মানে সাধারণ আসনগুলিতে হিন্দুরা ভোট দেবেন আর মুসলমান সদস্যদের ভোট দেবেন শুধু মুসলমান ভোটাররা, অর্থাৎ ভোটার ব্যবস্থা পৃথক। এটা 1919 সন থেকে বাস্তবে চলে, 1935 সনের 37 সনের নির্বাচনে চলে, 46 সনের নির্বাচনে চলে, 54 সনেও তাই ছিল। এইটা কারণটা কী ছিল? যেহেতু পূর্ব বাংলা ছিল পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, যার জনসংখ্যা 1947 ছিল 63 ভাগ পাকিস্তানের, 56 ভাগ নয়, এবং পশ্চিম পাকিস্তানের 4টে প্রদেশ মিলে ছিল 37 ভাগ। তখন তারা জানতো যে যদি সাধারণ নির্বাচন হয়, অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে হয়, তাহলে পূর্ব বাংলায় ক্ষমতায় আসবে। এটা অনেকে আমরা ভুলে যাই। 1950-এর দশকে পূর্ব বাংলার সদস্যরা সবসময় লড়াই করেছে স্বায়ত্ত শাসন শুধু নয়, পূর্ব বাংলার অধিকারের জন্যে। এটা শুধু 66 সনের 6 দফার মাধ্যমে হয়েছে, কথাটা ঐতিহাসিক সত্য নয়। কিন্তু 1956 সনে আওয়ামী লীগের থেকে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি বললেন যথেষ্ট সাম্য হয়ে গেছে, আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি, শতকরা 50-50 হবে। যেখানে শতকরা 63 থেকে 56-তে নেমে এসেছিল জনসংখ্যা, সেটাকে উনি 50 ধরে নিয়ে পশ্চিম পাকিস্তানের 4টাকে 1 ইউনিট ধরার ব্যবস্থা করেছিলেন। সেটা আইয়ুব খান বাস্তবায়ন করেন। আমি বলছি আইয়ুব খান একটা এমন নির্বাচন দিয়েছিলেন যেটাকে বলে বেসিক ডেমোক্রেসি। তার মানে সমগ্র জনতার, নারী পুরুষ নির্বিশেষে তিনি সকলের ভোটাধিকার হরণ করেছিলেন। সেটা সীমিত করেছিলেন কেবল সারা পাকিস্তানে 80,000 ইলেকটোরাল কলেজের মেম্বার থাকবে, মানে ইউনিয়ন পরিষদের সদস্যরা। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবেন, প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করবেন, জাতীয় পরিষদের সদস্য নির্বাচন করবেন এবং প্রেসিডেন্ট নির্বাচন করবেন। তার মানে আপনি প্রেসিডেন্টকে ভোট দিতে পারবেন না। আমি আমার আশঙ্কার কথা বলছি, প্রত্যাশার চাইতে আমরা এখন ঐক্যমত কমিশন এবং অন্য জিনিসের নামে এখন যে কুলুপানা চক্কর বলে একটা কথা আছে বাংলায়, শুরু করেছি। সেটা কি হচ্ছে, একটা দ্বিতীয় পরিষদ হবে এবং সেখানে সরাসরি নির্বাচন হবে না, বরঞ্চ রাষ্ট্রপতির হাতে, পত্রিকা দেখলাম পরশুদিন, 3 ভাগের 1 ভাগ আসনে মনোনয়ন দেওয়ার অধিকার রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত রাখা হবে। কিন্তু রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবেন, এগুলো আর বহু প্রশ্ন রয়েছে। আমি এই জন্য বলছি এইখানেও দেখা যাচ্ছে আবারও পরোক্ষ নির্বাচনে যাওয়ার একটা আয়োজন হচ্ছে। স্যার, আপনাকে একটু কমপ্লিমেন্টারি একটা কোয়েশ্চেন করব। আমার মনে পড়ছে জুলাই আপনার খুব সাহসী উচ্চারণের কথা, 1 দফার একটা ঘোষণা আপনার কাছ থেকে এসেছিল। আমার যে প্রশ্ন ছিল আমি সেখানে একটু ফেরত যাই। এই জুলাইতে আপনি এখনকার জেনারেশনের মধ্যে তাদের আন্দোলনের স্পিরিটের মধ্যে এমন কোনো ইউনিক পার্সপেক্টিভকে দেখেছিলেন যেটা আপনার কাছে মনে হয়েছে জুলাই 24কে অন্যান্য কোনো আন্দোলন থেকে কিছুটা হলো আলাদা করতে পারে? আমি তো বলছি 24-এ মানুষ যখন প্রাণ দিতে গিয়েছিল, সেটা বলেছেন আমাদের ছাত্র বন্ধুরা, বলছেন যে আমরা একটা দুঃশাসন, একনায়কত্ব, স্বৈরাচার এবং ফ্যাসিবাদের মুখে মুখে হয়েছিলাম। সেটা থেকে অব্যাহতি পাওয়াটাই ছিল আমাদের লক্ষ্য। সেটা অর্জিত হয়েছে। কিন্তু মানুষের মধ্যে এখন আমরা বলি কি কারণে এই আন্দোলনটা হলো, লোকে সকলেই বলে এটা কোটা আন্দোলন, মানে হয়তো কোটাতে যে বৈষম্য, ছাত্র নাম দিয়েছে, ঠিক কোটা বিরোধী নয়, বৈষম্য বিরোধী আন্দোলন। অত বৈষম্য কথা তো আসমান থেকে নাজেল হয়নি। 1971 সনেও আমরা বলেছিলাম বাংলাদেশের গণতন্ত্র বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবে 3টা লক্ষ্যকে সামনে রেখে। সেটা এপ্রিলের ঘোষণাপত্রে ছিল। একটা হচ্ছে বৈষম্য বিরোধী, যেটাকে শব্দটা ছিল সাম্য। তারপরে ছিল আপনার মানুষকে যে তুচ্ছ করা, মানুষকে পশুবৎ আচরণ করা, সেটার বিরুদ্ধে মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুবিচার প্রতিষ্ঠা করা। দুনিয়ার যে কোনো দেশে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে রাজার ক্ষমতার জন্য 2টো জিনিস অনিবার্য। তিনি মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করবেন এবং তিনি বিচারালয় প্রতিষ্ঠা করবেন। আপনার আইন চলে কিনা এবং আপনার মুদ্রা চলে কিনা, এটাই আপনার সার্বভৌমত্বের নির্দেশক। তো সেই হিসেবে আমরা ভালো ঘোষণা দিয়েছিলাম, কিন্তু সেটা তো বাস্তবায়িত হয় নাই। সেটার সাথে প্রথম বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে 72 সনে। এই যে 72 সনের সংবিধান রক্ষার জন্য এখন বিএনপি যে অথবা অন্যান্য বামপন্থী দল যখন উদ্গ্রীব হয়েছে, কি তারা 4 মূলনীতির জন্য প্রাণ দিতে চাচ্ছে। কিন্তু এই 4 মূলনীতি যে 3 মূলনীতিকে হত্যা করা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে হত্যা করে তারা এই যে কোথা থেকে ঘোষণাগুলি এসেছিল, জাতীয়তাবাদ। এটা এমনকি তাজউদ্দিন আহমদ 1971 সনের 22শে ডিসেম্বর ঢাকায় ফিরে বিমানবন্দরে, যে তেজগাঁও বিমানবন্দরে যে বক্তৃতা দিয়েছিলেন, তাতে এটা উল্লেখ ছিল না। তাহলে আমরা 3টা মূলনীতিকে অবলম্বন করে দেশ করব। শেখ মুজিবুর রহমান ফিরে আসার পর এটা যুক্ত হয়েছে। আপনারা মহিদুর হাসানের মূলধারা 71 বইতে দেখেন। মানে হচ্ছে এই যে এইটাকে বলে কুদেতা। এখন আমার ভয় হচ্ছে ডক্টর আলী রিয়াজ প্রভৃতি আরেকটা সাংবিধানিক কুদেতার চেষ্টা করছেন। কুদেতারা কে বলি, অর্থাৎ মানুষ যেন তার ভোটাধিকার বঞ্চিত হয়। এবার আন্দোলনটা হয়েছিল
প্রথমত ভোটাধিকার করতে না পারা, এটা মানবিক অমর্যাদা। তরুণেরা শুধুমাত্র চাকরির জন্য আন্দোলন করেছে আমি মনে করি না। এটা হচ্ছে তাদের যে মর্যাদাহানি হচ্ছে। মানুষ শুধু রুটিতে বাঁচিবে না, তার জন্য ঈশ্বরের বাক্য লাগিবে। বাইবেলে যে কথা আছে, মানুষ তার মর্যাদার জন্য লড়ে। আপনার জীবনের চেয়ে অনেক মূল্যবান কি? এটা বলে ভক্তি। দেশের জন্য আপনার যে ভক্তি আছে, দশের জন্য যে ভক্তি আছে, এই জন্য তো আমরা মানুষ। আমি একটা কথা প্রায় বলি, আমাদেরকে হিউম্যান বলা হয় কী জন্যে? বলা হয় যে মানুষ মরলে অন্য মানুষ কবর দেয়, সেই জন্যেই। তো আমরা যদি আমাদের নিজেদেরকে কবর দিতে না পারি, যদি লাশ গুম করে ফেলা হয়, তখন এটা আমার চাকরির জন্য আন্দোলন করেছি বলা যায় না। মানবিক মর্যাদার জন্য লড়াই করেছি, আমরা সুবিচারের জন্য লড়াই করেছি। এখন সেই সুবিচারকে বঞ্চিত করার প্রক্রিয়া হচ্ছে। আমি ভয় পাচ্ছি কি জন্য জানেন? এই গত 1 বছরের মধ্যে ছাত্র জনতার আশা কি, সেটার সাথে কোনো রকমের সম্পর্ক না রেখে যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, এটা আমি মনে করি ইউটোপিয়ান। স্যার, এই একটা আপনার কথা শুনতে গেলে হয়তো আপনার কথাই শুনবো আমরা। আপনি অনেক আপনি বলেন। আমি আপনার এই পয়েন্টে একটু ফুয়াদ আব্দুল্লাহ ভাইয়ের কাছে যাই। আপনি সবার কথা শুনেছেন, স্যারের কথা শোনার পর আমার মনে হচ্ছে যে ওই মাও সেতুংয়ের সাথে একটা উক্তিকে অ্যাসোসিয়েট করা হয় যে এভরিথিং আন্ডার হেভেন ইজ ইন কেওস, দ্য সিচুয়েশন ইজ এক্সেলেন্ট। আমরা কি এখন সেই এক্সেলেন্ট সিচুয়েশনের মধ্যে আছি? আমরা এখনও শুনছি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ কি আমাদের পারপেচুয়াল রিয়ালিটি? ধন্যবাদ। ছাত্রদের প্রোগ্রামে আসলে এবং নর্থ সাউথ পার্টিকুলার, আমি একটা গানের কথা এখন ইয়াংদের সামনে সবাইকে বলি আর কি, যেটা আসলে রোমান্টিক গান না, এটাকে তো আমি রেভলিউশনারি গান মনে করি আর কি। যে কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। জুলাইয়ে আপনারা যারা রাস্তায় ছিলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রী হচ্ছে একটা নীল ধ্রুবতারা, এবং আপনাদেরকে স্যালুট। বাংলাদেশের যেই তরুণরা মানে লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় আবাবিলের মতো নেমে এসেছিল, ইটস আনপ্রেসিডেন্টেড হিস্টোরিক্যাল ইভেন্ট। বামতাত্ত্বিক বদরুদ্দিন ওমর ভাই একটা লেখাতে উনি বলেছেন যে ওনার এই উপমহাদেশের গণ অভ্যুত্থান এবং আন্দোলনের লড়াইয়ের যে ইতিহাসগুলো ছিল, সেটা অ্যাসেস করে ওনার কনক্লুশন হচ্ছে যে এই লেভেলের গণমানুষের অংশগ্রহণ আমাদের কোনো আন্দোলনে ছিল না, এবং সেটা সম্ভবও ছিল না টেকনোলজির কারণে। আমাদের যুদ্ধ বলেন অথবা 52, 66 এগুলোতে প্র্যাকটিক্যালি পসিবল ছিল না। তো সেই জায়গাতে আসলে প্রাপ্তি প্রত্যাশার জায়গাটাতে আসলে বুঝতে হবে যে আসলে স্বপ্ন কোনটা। স্বপ্নটা পরিষ্কার হইলে আপনার রোড ম্যাপটা নিয়ে হতাশ হওয়ার সুযোগ তৈরি হবে না। জুল ভার্নসের 80 দিনে বিশ্বভ্রমণ পড়েছেন কেউ? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, অথবা যদি কেউ মুভি দেখে থাকেন আর কি, সে বিখ্যাত বাচ্চাদের মুভি। বাট বাস্তবে দেখেন জুল ভার্ন নিয়ে পরবর্তীতে যারা ক্রিটিক করেছে, সে প্রচুর ইউটোপিয়ান কাজ করেছে না? কিন্তু হিস্টোরিক্যালি কি প্রমাণ হয়েছে? প্রত্যেকটা জিনিস ইনভেনশনের মধ্য দিয়ে বাস্তবে এসছে না? বাস্তবে এসছে। আপনি দেখেন থুনবার্গ, এই যে গ্রিটা থুনবার্গ, যে সুইডিশ ক্লাইমেট ক্যাম্পেইনার, একটা বাচ্চা মেয়ে না, আপনার 15 বছর বয়সে বাবা মার সাথে ঝগড়া করে পার্লামেন্টের সামনে গিয়ে একা একটা প্লাকার্ড নিয়ে বসেছিল। আজকে ক্লাইমেট কনফারেন্সগুলোতে কোনো ইভেন্ট ইন্টারন্যাশনালি পসিবল না গ্রিটা থুনবার্গকে ছাড়া। পসিবল না। কিন্তু 15 বছর বয়সে যে পার্লামেন্টের সামনে দেখবেন পুরাতন একটা ছবি আছে, এরকম একটা প্লেকার্ড নিয়ে একা বসে আছে, স্নো পড়তেছে, বৃষ্টি পড়তেছে, শীত, এমনি তো এগুলো বিশ্রী দেশ আপনার, খুবই আবহাওয়া ওয়াইজ আর কি, এরকম একটা জায়গাতে বসে আছে একা একা। তখন তাকে মানুষ পাগল বলছে না? যে একটা মানুষ, তো স্বপ্নটা একটা পাগলামেটে জিনিস। এইটা যদি কেউ মনে করে থাকে যেটা আসলে একটা 3 মাসের ব্যাপার, 2 মাসের ব্যাপার, 36 দিনের ব্যাপার, কয়েকটা স্লোগান লিখে দিলাম, একটা বন্দোবস্ত তৈরি করতে হবে, আর ঘুম থেকে উঠে বারবার চেক করতেছি যে এটা হইল কিনা, অটো হয়ে গেল কিনা। মানে ব্যাপারটা তো এরকম না যে আপনি অ্যালার্ম দিলেন, ঘুমায় গেলেন, আর ঘুম থেকে ওঠার পরে আপনি দেখতেছেন যা যা লিখে আসলাম গতকালকে ওয়ালে, কিছু তো বাস্তবায়ন হয় নাই। সব আগের মতো লাগতেছে না? সব কিছু আগের মতো লাগতেছে। আপনি ভূমি অফিসে যাবেন, আপনি দেখবেন আগের মতোই ঘুষ দিতে হচ্ছে। আমার সলিম ভাই হচ্ছে আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, এত ভালো মেধাবী লোক হওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষক হইতে পারে নাই, আগেও পারে নাই, এখনও পারে নাই। তাহলে হুট করে কিভাবে পারবে? এটা প্র্যাকটিক্যাল কিনা? এখন আমরা যদি কাউন্টার কোশ্চেন করি আর কি, কেনেডির মতো করে জিজ্ঞাসা করি যে আস্ক মি নট হোয়াট দ্য কান্ট্রি হ্যাড ডান ফর ইউ, রাদার আস্ক ইউ সেলফ হোয়াট ইউ হ্যাড ডান ফর দ্য কান্ট্রি। ওই যে 24-এর স্লোগানে দেয়ালে দেয়ালে আপনারা যেগুলো লিখে দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করবার জন্য গত 11 মাসে আপনারা কি করেছেন? এই প্রশ্নটা কি ভ্যালিড কোশ্চেন কিনা?
আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে আপনি কি করেছেন? আপনি চান যে বাংলাদেশে দুর্নীতি হবে না, কিন্তু আপনি 5ই আগস্টের পরে দুর্নীতি বন্ধ করবার জন্য কয়টা প্ল্যাকার্ড নিয়ে কয়টা সরকারি অফিসের সামনে হাজারে হাজারে লাখে লাখে গিয়ে মানববন্ধন করেছেন? আপনি চান আপনার বাসটা রাস্তায় সাপের মতো করে চলবে না, বাঁকা হয়ে ঘুরবে না, সে এক জায়গাতে থামবে এবং এক জায়গাতে নামবে। আপনাকে আমাকে কুকুর বিড়ালের মতো উঠাবে না, নামাবে না। আমরাও যখন 90-এর দশকে স্কুল কলেজে যেতাম, ওই মুড়ির টিন ছিল এখানে, কুড়িল বিশ্বরোড দিয়ে যেত, যাদের গুড এনাফ মানে যাদের বয়স হয়েছে তাদের হয়তো মনে থাকবে, ওই মুড়ির টিনে উঠতাম, ঝুলে ঝুলে যেভাবে যেতে হতো, যেভাবে উঠতে হতো, বিলেত ফেরত বাস্তবতায় এসেও 2023, 24, 25-এ আপনি একইভাবে বাসে ওঠেন। আমরা এখনও একইভাবে বাসে উঠি, মাঝখান দিয়ে উঠি, মাঝখান দিয়ে নামি। আপনারা কয়জন লাখে লাখে গিয়ে বিআরটিসি ভবনটা ঘেরাও করেছেন? তাহলে যেই লেভেলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে 36 দিনে, সেই লেভেলের আর কি কি কাজ আপনারা গত 10 মাসে করেছেন, 11 মাসে করেছেন? তাহলে someone else is gonna build the cat। তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না যে আপনার স্বপ্নটা শুধু ফোন বুকে লেখা আছে, অ্যালার্মে লেখা আছে, যে আপনি রাতের বেলা অ্যালার্ম দিয়ে রেখেছেন 10টায় ক্লাস, 9টায় উঠতে হবে এনএসসিতে যাওয়ার জন্য। ঘুম থেকে উঠলেন, চলে গেলেন এনএসসিতে, গিয়ে দেখলেন যে এভরিথিং ইজ ফাইন অ্যান্ড অল রাইট। রাষ্ট্র তো এইভাবে তৈরি হয় না। তাই আমি যখন তরুণদের সাথে মিশছি খুবই হতাশ। ভাই, হতাশা দূর করবার জন্য আপনার তো একটা পিল হইলেও তো খাইতে হবে। হোয়াট হ্যাভ ইউ ডান? আপনি কি লড়াইটা করেছেন? মানে মুগ্ধ জীবন দিয়ে পানি খাওয়া সাইদরা শহীদ হয়ে গেছে, দে হ্যাড ডান সামথিং, তাই না? এই 1400 শহীদ আর দ্য অনলি পিপল হু আর দ্য রিয়েলি মাস্টার মাইন্ড অ্যান্ড হু ডিজার্ভস ক্রেডিট। বাকি অল এলস আমরা কি? মানে আপনি কিভাবে আশা করছেন যে ওই রক্তের যে দেয়াল লেখনগুলো ছিল, নতুন বন্দোবস্তের কথা ছিল, সেগুলো বাস্তবায়ন হয়ে যাবে? ওটার জন্য আপনার লড়াইটা কোথায়? স্বাধীনতার পরে দেখেন 1776-এ আমেরিকা স্বাধীন হইল। স্বাধীন হওয়ার পরে তাকে 30 বছর আবার যুদ্ধ করতে হইল কেন? ওয়াই? দ্য নর্দার্ন ফোর্সেস অ্যান্ড দ্য কনফেডারেট ফোর্সেস কেন লড়াই করলো কেন? কার মূর্তি কোথায় থাকবে না থাকবে সেই লড়াইটা কি এখনো করতে হয় নাই? ফ্লয়েড জর্জের আন্দোলন দেখেছেন? 2 বছর আগে একটা কৃষ্ণাঙ্গকে আমেরিকাতে পুলিশরা চাপে ধরে মেরে ফেললো না, মনে আছে আপনাদের? Why the whole Americans busted into civil rights movement? Why? দেশ তো স্বাধীন, ফান্ডামেন্টাল রাইটস আছে, কনস্টিটিউশন আছে, সুপ্রিম কোর্ট আছে, ইনস্টিটিউশন ফাংশন করছে। Why they had to come out in millions in the cities and even in Europe? স্লেভারির বিজনেস করতো সেই মূর্তিগুলোকেও অক্সফোর্ড, কেমব্রিজ থেকে, ব্রিস্টল থেকে, বার্মিংহাম থেকে ছুঁড়ে ফেলতে হয়েছে 2022 সালে। তাহলে কি লড়াইটা 1776 ছিল না 2022-এ একটা লড়াই আছে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে যেতে চাই। একটা প্রশ্ন করি, এই আগামী বছর যদি নির্বাচন হয়, যেটা আমরা আশা করছি হবে, কারা কারা ফার্স্ট টাইম ভোটার হচ্ছেন? হাত তোলেন। কারা কারা ফার্স্ট টাইম ভোটার হচ্ছেন নেক্সট ইলেকশনে? ভোট আগে নাকি সংস্কার আগে? আমরা যেই স্বপ্ন নিয়ে জুলাইয়ে অংশগ্রহণ করেছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়ন কি ভোটে নাকি সংস্কারে? সংস্কার আর ভোট কি একে অপরের মুখোমুখি? কে বলতে চান? ওকে, এই কর্নার শুরু করি। আন্দোলন পরবর্তী সময়ে আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল একটা নতুন বাংলাদেশের, একটি সংস্কার হওয়া একটি রাষ্ট্রের। তো এর জন্য তখন যদি আপনি এই জনমত নিতেন, বেশিরভাগের জনমতটা আসতো যে সংস্কার আগে নির্বাচন পরে। কিন্তু সংস্কার মানে নতুন সরকারটা গঠন হওয়ার পর যেই পেইসে এগিয়ে এসেছে, যেখানে আমাদের এখানে মব জাস্টিসের কথা বলা হলো, যেই মানে বাংলাদেশের যে বেসিক জিনিসগুলো, মানে বেসিক একটি রাষ্ট্র কন্ট্রোল করার জন্য যে বেসিক জিনিসগুলোর দরকার পড়ে, সেই জিনিসগুলো যখন মেইনটেইন করতে আমরা সরকারের পক্ষ থেকে বেশ কিছু, আমি ফেলিয়ারই বলবো, ফেলিয়ারের মতো জিনিসপত্র আমরা দেখেছি। এরপরে বাংলাদেশের সাধারণ জনগণের সেই প্রত্যাশার জায়গাটা কমে গিয়েছে এবং সেখান থেকে আমাদের যে ইলেকশনের যে ইমার্জেন্সিটা, ইলেকশনের যে আর্জেন্সিটা এগিয়ে এসেছে এবং সেখানেই সংস্কারের প্রত্যাশার থেকে আমাকে যেতে হবে অন্য কারোর কাছে। আমি ও যেটা বলছে সেখান থেকে একটা প্রশ্ন শুরু করি, সেটা হচ্ছে যে আমরা কেন ভাবতে পারছি না, যার একটা ইন্ডিকেশন হয়তো আমাদের স্পিকারদের মাথায় বক্তৃতায় ছিল, আমরা কেন ভাবতে পারছি না যে নতুন আরেকটা ইলেকশন হলে তো সংস্কার হওয়া সম্ভব? যদি ইলেকশন হলেই সংস্কার হওয়া সম্ভব হয়, আমরা সংস্কার অবসেসড কেন হব, ইলেকশন অবসেসড কেন না? সংস্কার বলতে আমি যেটা বুঝি, আমার দেশের সব সিস্টেম
খুবই স্বাভাবিকভাবে চলবে এবং সিটিজেন্সদের জন্য তাদের পক্ষে কাজ করবে, নট দেয়ার অপোজিট। লাইক আমরা যখনই কোনো কাজ করতে যাই, কোনো সরকারি মন্ত্রণালয় হোক বা যে কোনো কাজ, অ্যাজ আ সিটিজেন আমি কতটুকু সার্ভিস পাই আসলে গত 16 বছরে আমরা এটা দেখেছি, এবং গত 1 বছরেও এটা আমরা আসলে উপলব্ধি করছি যে এটা খুব বেশি একটা পরিবর্তন হয়নি। সেই জন্য আমি মনে করি যে সংস্কার জিনিসটা আগে প্রয়োজন, কিন্তু আমরা কাদের কাছ থেকে আশা করব? আমাদের রাজনৈতিক দল নতুন যারা হচ্ছে, শুরুতে একটা কথা বলা হতো জুলাই আন্দোলনের পরপর যে বিকল্প আমি, কিন্তু আমি কি বিকল্প হতে পেরেছি? এটা সবচেয়ে বড় প্রশ্ন। যে আলাদা রাজনৈতিক দলগুলো আছে বা নতুন করে গঠন হচ্ছে, তারা কি আসলেও বিকল্প হওয়ার মতো জায়গা আছে, বা তাদের কি সেই যোগ্যতা তৈরি হয়েছে এখনো? কারণ আমরা কিছু উদাহরণ কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছি যে আসলেও কি হচ্ছে আমাদের চারপাশে। সেই দিক থেকে আমরা কি বিশ্বাস করতে পারি রাজনৈতিক দলগুলোকে যে নির্বাচনের পরে হয়তো সংস্কার হবে? আর এখানে আরও একটা ভয় কাজ করছে যে এটাও কি মানে আমাদের পূর্ববর্তী রাজনৈতিক দলের মতোই ক্ষমতা পাওয়ার পরে ফ্যাসিস্টে পরিণত হবে কিনা, কারণ তখন তাদের হাতে ক্ষমতা থাকবে, তখন আমরা চাইলেও আমাদের অধিকার আদায়ের জন্য দাবি করতে পারবো না। খুব চমৎকার একটা পয়েন্ট। এই পয়েন্টে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি, এই ক্ষমতা পাওয়ার পর আমরা কাউকে একই রকম ফ্যাসিস্ট হতে দেব না, এর সাথে সংস্কারের কোনো সম্পর্ক আছে? আমি যদি বলি যে সংস্কারটা কেন আগে, আই থিঙ্ক 1 থেকে 2 দিন আগে আমি একটা পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এইচএসসি পাস মানে বাইরের কান্ট্রিতে ক্লাস 7 পাস। আচ্ছা, হ্যাঁ, তো সেখানে সংস্কার যদি আমার এডুকেশন সেক্টরে না হয়, তাহলে আমি ইন ফিউচার 10 বছর পরে দেখবো একই অবস্থায় আছে। তাহলে আমি পরিচয়টা কী দিব? আমার শিক্ষার মানটা কোথায় উন্নত হচ্ছে? যদি আগের রিজিমের মতো বা এই 55 বছরে যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থেকেই যায়, তাহলে আমার দেশের স্টুডেন্টদের ইন ফিউচারে পরিচয়টা কী হবে? বাইরের কান্ট্রিতে গেলে কী পরিচয় দিবে? তো অ্যাটলিস্ট শিক্ষার মানটা বৃদ্ধির জন্য আগে শিক্ষাটা যে সেক্টরটা সেটাকে রিফর্ম করা দরকার, সংস্কার করা দরকার। তো নির্বাচন তো এই 55 বছরে অনেক হলো, কিন্তু শিক্ষার খাত তো আর উন্নত হলো না, স্টুডেন্ট তো আর হলো না। নির্বাচন পিরিয়ড অফ টাইম পরে নির্বাচন হতে হবে, কিন্তু মিনিমাম যে সংস্কারগুলো প্রয়োজন এগুলো হতেই হবে, দেন নির্বাচনের দিকে আমরা যেতে পারি। আর ধন্যবাদ। আর কার কাছে যেতে পারি আমরা এখানে? আমি শরীফ মোহাম্মদ নাফিস শাহরিয়ার, অধ্যয়নরত আছি আইন বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো দ্য এক্সিস্টিং ফরম্যাট অফ পিএম, দ্য পাওয়ার দ্য পিএম এক্সারসাইজেস এবং দ্য চিফ অ্যাডভাইজার অ্যাজ ওয়েল, এটাই অথরিটেটিভ। একটা এক্সিকিউটিভ একটা পজিশন এত পাওয়ারের অধিকারী, এত ক্ষমতার অধিকারী যে সে যা ইচ্ছা তাই একটা দেশে করতেই পারে। এই যে আমাদের দেশে তো হোম মিনিস্টার আছে, সে হচ্ছে পুলিশ মিনিস্টার হিসেবে আমাদের দেশে কাজ করে। জুলাই আগস্টে আমরা দেখেছি যে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে শ্যুট করার ডাইরেক্টিভ এসেছে। তাহলে হোম মিনিস্টারের কি প্রয়োজন? যে হোম মিনিস্টারের কাজ যদি প্রাইম মিনিস্টার করে দেয়, তাহলে এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে, ডক্টর ইউনূস সরকার বা ইন্টারিম সরকারও কিন্তু একটা অথরিটেটিভ ফ্রেমওয়ার্কের ভিতরেই কাজ করছে, কারণ তারা তো আগের ফ্রেমওয়ার্কটা তো আর অবসলিট হয়ে যায়নি, ওই ফ্রেমওয়ার্কেই আমরা কাজ করছি। আমাদের যে আকাঙ্ক্ষা বা আমরা যে সংস্কারগুলো চাই, সেগুলো কি একটা অথরিটেটিভ ফ্রেমওয়ার্কের ভিতর থেকে পাওয়া সম্ভব? আমরা চাচ্ছি একটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, কিন্তু সেটা আসবে somewhat of an authoritative framework. অসাধারণ। প্যানেলে ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহর কাছে এসে আপনাদের কাছে আসবো, সেটা হচ্ছে যে ওরা ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলছে। আপনি সংস্কার কমিশনে আসছেন, আমরা দেখছি। আমরা সংস্কারের ব্যাপারে একটা ইউনানিমিটি দেখতে পাচ্ছি, এর সাথে গ্রাউন্ড রিয়েলিটির পার্থক্য কোথায়? সংস্কার নিয়ে বেশি ভালো কিছু বললে তো সলিম ভাই আবার আমার উপর খেপে যাবে। এখানে মোটা দাগে অনেকগুলো সংকট আছে রাষ্ট্রের। এই যে আমরা যে বারবার আন্দোলন করতে হয়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, এটা তো আমি যখন ছাত্র রাজনীতি করেছি আমিও তো বলেছি। তাহলে আবার বলতে হইলো কেন? আমার বাবাকে জিজ্ঞেস করছে, আমার বাবা 60-এর দশকে ছাত্র রাজনীতি করেছে, আমার বাবা বলছে সেও নাকি এটা বলছে। তাহলে আবার 24 একই কথা বললাম। তাহলে আর কত রক্ত বন্যা বইবার কথা বললে পরে আর রক্ত দিতে হবে না? সংকটটা হচ্ছে আপনার একটা স্বাধীন ভূখণ্ড আছে, কিন্তু এটা রাষ্ট্র না। এই রাষ্ট্রে 20 কোটি হোমোসেপিয়ান্স বাস করে, কিন্তু তারা নাগরিক না।
বুঝাইতে পারতেছি? এটা হলো গোড়ার জায়গা। আপনার একটা ভূখণ্ড আছে, কিন্তু এটা রাষ্ট্র না। এখানে 20 কোটি বায়োলজিক্যাল প্রাণী যারা 2 পায়ে হাঁটে, এরকম মানুষ নামক জিনিস আছে, কিন্তু তারা এই দেশের নাগরিক না। তাহলে যদি রাষ্ট্র না হয় এবং সেই রাষ্ট্রে নাগরিক না থাকে, তাহলে আপনার প্রত্যাশা করার জায়গাটা কি আসলে জায়েজ কিনা, এটা আপনার হালাল প্রত্যাশা কিনা? মানে আপনি কিছুই করছেন না, কিন্তু আপনি লট অফ এক্সপেকটেশনস ইউ আর ক্যারিং থ্রু, মানে সেইটা মানে ভ্যালিড কিনা? কারণ এইটার জায়গায় যদি ক্রিটিক্যালি ইউথরা না বোঝে, ইউর লাইফ উড বি ওয়েস্টেড থ্রু ফ্রাস্ট্রেশন। আপনার জীবনটাই শুধু হতাশার মধ্য দিয়ে চলে যাবে। এবং এই জায়গাটা বোঝাটাই হচ্ছে নতুন বাংলাদেশের কথা, যেটা আমরা বলছি দায় দরদের বাংলাদেশ 2, সেখানে নাগরিক হয়ে ওঠার গল্প। নাগরিক কখন হওয়া যায়? বুক চাতায়া যখন বলছে যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। ঝড়টা কিসের? আপনারা কোনোদিন কি দেয়ালে দেয়ালে লিখেছেন, বোঝার চেষ্টা করেছেন? বাসায় ফিরে ওই স্লোগানটা দেখে কি 2 লাইন 2 পাতা 2 প্যারাগ্রাফ লিখেছেন? ওই ঝড়টা কিসের? ওই ঝড়টার মাত্রাটা কোথায় ছিল? ওই ঝড়টা কাকে কাকে আপ্লুত করেছে, কাকে কাকে করে নাই? যিনি স্নাইপার দিয়ে গুলি করেছেন তার হৃদয়ে কি ওই ঝড়টা ছিল? তার হৃদয়ে কি ওই একই ঝড়টা ছিল? তার হৃদয়ে ঝড়টা ছিল না কেন? কারণ তার স্বপ্নে, তার যে লেন্সের ভিতরে যে রাষ্ট্র, নাগরিক সত্তা, আর আবু সাঈদার মুগ্ধের মধ্যে অথবা আপনাদের মধ্যে আপনারা যেটা কল্পনা করেন, আপনার জুলভার্নের যে দুনিয়া, এই দুনিয়াটা মিলছে না, এই দুনিয়াটা ডিফারেন্ট দুনিয়া। তাহলে সেই মিলের জায়গাটা তো বুঝতে হবে যে এই জায়গাটা কোথায়, এই ঝড়টা কোথায় শুরু হচ্ছে। একটা ফানেল তৈরি হয় না, আপনারা দেখেছেন না যে স্টর্মটা ক্রিয়েট করে কিভাবে? বে অফ বেঙ্গলে অথবা আটলান্টিকে কি করে? একটা ধূম্র জাল তৈরি হচ্ছে না, ঘুরছে, বড় হচ্ছে, এটা পাকাপোক্ত হচ্ছে, তারপর এটা ল্যান্ডফল করে। তো ল্যান্ডফল করার পরে কই যায়? সেই ঝড়টা কোথায়? হারায় যায় না? ওইটা থাকে, কিন্তু ঝড়ের যে কনসিকুয়েন্স সেটা আমরা দেখতে পাই। তাহলে সেই জায়গায় বুঝতে হবে যে আজকে সংস্কার কমিশনে যে আলোচনাটা চলছে, আমরা বলছি ওই ঝড়টা বোঝার জন্য, ওই ঝড়টা যেন মরে না যায়। ওই যে আবু সাঈদ বুকটা চেতায় দিলে না, ওই চেতানোর কষ্টগুলো বোঝার চেষ্টা করা হচ্ছে। এখন বলতে পারেন আপনারা কি অ্যাচিভ করছেন? সকালে বিকালে আপনাদের বাদাম খাওয়াইছে, খেজুর খাওয়াইছে, রুই মাছ বোয়াল মাছ দিয়ে ভাত খাওয়াইছে, আলু ভর্তা, গোশত এগুলো খাওয়াইছে, অনেক ছবি টবি তুললেন, ক্যামেরায় আসা ব্যাপক দেখাইলেন আপনারা দেশের অনেক হর্তাকর্তা। এগুলোই তো আপনারা চিন্তা করতেছেন না? কারেক্ট, ভেরি কারেক্ট। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলো 2টা ওকেশনে নিজেরা বসে। একটা হচ্ছে যখন একটা সরকারকে টাইনা হিসরা নামাইতে হবে, এইটার পরিকল্পনা করার জন্য তারা একত্রিত হয়, এবং দেখবেন যে এটাকে তারা বলে সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন। দেখবেন রাজপথ গরম হয়ে যায়। দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো বসে হচ্ছে নির্বাচনের জোট তৈরি করবার জন্য, যেন সবাই মিলে একসাথে জেতা যায়। 53 বছরের ইতিহাসে সলিম ভাই ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যান্ড টিচার অফ হিস্ট্রি, হি ক্যান কারেক্ট মি ইফ আই এম রং। আমার জানা মতে, আমার সামান্য ক্ষুদ্র পড়াশোনায় আমি কোনোদিন দেখি নাই বাংলাদেশের 2টা রাজনৈতিক দল একসাথে বসছে অনলি বিকজ অ্যাবসলিউট বিয়ন্ড দ্য পাওয়ার পলিটিক্স, শুধুমাত্র দেশ নিয়ে কথা বলার জন্য, রাষ্ট্র নিয়ে কথা বলার জন্য, জনগণ নিয়ে কথা বলার জন্য। সেইখানে 30টা দল বাংলাদেশে গত কয়েক মাস ধরে বসছে, কথা বলছে, এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমরা যে বিনা পয়সায় এই যে ঘন্টার পর ঘন্টা, শত শত ঘন্টা লেখাপড়া করছে, রাষ্ট্র কেউ টাকা দেন? আপনারা কেউ টাকা দেন? কে টাকা দেয় আমাদেরকে? আমরা যারা দুর্নীতি করি না, আমার জীবনের দরিদ্রতম জীবনযাপন করছি, ওয়াই? আপনারা করছেন কিনা? তাহলে সংস্কারটা ওইখানে বুঝতে হবে যে একটা জাতির পরিগঠনের যে গ্রাফ, এইটা স্ট্রেইট না। এটা আপনার হার্টের রুগীদের যে এনজিওগ্রাম করে তখন দেখবেন যে এই গ্রাফটা গ্র্যাজুয়ালি ওঠে। আমাদের এই রাষ্ট্র হওয়ার যে গ্রাফটা, এটা মাত্র শুরু হচ্ছে। বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু বারবার উঠছি। অতএব এইখানে যদি কিছু না হয়, বাংলাদেশের রাজনীতিতে যে প্রত্যাশাটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপে আমরা এনেছি, যে এই তর্কটা চলেছে, এটা লাইভ সম্প্রচার হয়েছে, আমরা সারা বাংলাদেশ থেকে মেসেজ পেয়েছি যে আপনার বক্তব্য শোনা যাচ্ছে না বিটিভিতে। গ্রামে গঞ্জে, চায়ের দোকানে, আগে যেখানে খেলা চলতো, মুভি চলতো, হিন্দি সিনেমা তো চলতো, আমরা এখন গ্রামে গঞ্জে দেখি বিটিভির আপনার এই কমিশন দেখতেছে।
আমাদের কাছে মাঝে মধ্যে বিরক্তিকর মনে হইতো, মানে কনস্টিটিউশন সিরিয়াস কনভারসেশন, মানুষ তো টায়ার্ড হয়ে যায়, সারা রাত 2টা 3টা 4টা পর্যন্ত লেখাপড়া করে আবার 10টা 10:30টায় আবার 12 ঘন্টার জন্য মিটিং করা, এরপর আবার টেলিভিশনে গিয়ে এই প্যাচাল আবার পেঁচানো যে আজকে সারাদিন কি করছি, আমলনামার খতিয়ান দেওয়া, আবার একটার সময় বাড়ি যাওয়া। তো এই প্রসেসটা টায়ারসাম, আমাদের জন্য টায়ারসাম, আপনাদের জন্য এটা ক্লান্তিকর। কি অ্যাচিভ করেছেন? অ্যাচিভ অনেক কিছু হয়েছে। প্রত্যাশাটা যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার হিস্ট্রি। আমাদের প্রত্যাশা কখনো প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু ভিজিল্যান্ট এগুলোকে বাস্তবায়ন করবার জন্য, আপনি কতটুকু লড়াই করছেন এগুলো বাস্তবায়ন করবার জন্য। এইটা হচ্ছে নেক্সট ফেজ অফ স্ট্রাগল। এবার স্যারের কথা শুনি, দেখি আপনাকে কতটুকু কাউন্টার দেন স্যার। এখানে কাউন্টার দেওয়ার কিছু নাই। আমি আপনার রোগটা যেখানে, ওষুধ সেখানে দিতে হবে। আমাদের এমন দশা হয়েছে বলে সর্বাঙ্গে ব্যথামোর, ওষুধ দিব কোথা? পর্বত একটা মুশিক প্রসব করছে কিনা, আমি পর্বত নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু শেষ পর্যন্ত অনেক 30 দিন মিটিং করলাম, এমনকি 90 দিন করলাম, তারপরে ফলাফল কী? এই যে প্রস্তাবটা আসলো আমি তার উপরে মন্তব্য করলাম। আপনি যখন জনগণকে তার ভোটাধিকার থেকে নানা কারণে বঞ্চিত রাখেন, আমি এই লম্বা পাকিস্তানি আমাদের উদাহরণ দিলাম যে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। একবারই ভোটাধিকার দেওয়া হয়েছিল শুধু প্রাসঙ্গিক নির্বাচনে, সেখানে যুক্তফ্রন্টের কাছে, যার মধ্যে ছিল আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি এবং নেজামে ইসলাম, তাদের কাছে পরাজিত হয়েছিল মুসলিম লীগ। এটা সকলে জানেন 1954 সনে। সেখান থেকে তারা এমন শিক্ষা নিল, আসন্ন নির্বাচন আর দেয়নি, তখন সামরিক অভ্যুত্থান হলো। আইয়ুব খান 12 বছর শাসন করলেন, তখন ইয়াহিয়া খান এসে একটা সংস্কার প্রস্তাব দিলেন। এটা কোনো পার্লামেন্ট থেকে আসে নাই, এটা সামরিক আইন হিসেবে বললেন কি এখন যৌথ নির্বাচন হবে। আগে আরেকটা বাধা ছিল, আমি বলতে ভুলে গেছি, আগে সম্পত্তি ছাড়া ভোট দেওয়া যেত না। মানে পাকিস্তান আমলের আগে প্রথম যে ভোট হয়েছে 46 জনের শতকরা 14-15 জন ভোট দিতে পেরেছে। 1935-37 নির্বাচনে শতকরা 10 জন 12 জন ভোট দিতে পেরেছে, কারণ চৌকিদারি ট্যাক্স কত টাকা দেয় তার উপরে। এই দুটোই তুলে দেওয়া হলো। তারপরেও গ্রামাঞ্চলে দেখা যায় মেয়েদের ভোট দিতে দেওয়া হবে না। বাংলাদেশে তো সংরক্ষণশীলতার কোনো শেষ নাই। আমি বলতে চাচ্ছি মানুষকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিলেন শেখ হাসিনা বহুদিন ধরে, সেই জন্য তার বিরুদ্ধে মানুষ বিক্ষোভে ফেটে উঠেছে। এখন মানুষ দ্বিতীয় দাবি যোগ করেছে, এরকম আর কোনো শাসক এসে, শুধু হাসিনা নয়, তারা যেন ভোটাধিকার থেকে আপনার বঞ্চিত করতে না পারে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। তাহলে এইটাই হচ্ছে সংস্কার। এমন একটা ব্যবস্থাপন করা দরকার যেখানে মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা যাবে না। তাহলে আমরা এখন কি সংস্কার চাই? এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আসলে গণতন্ত্রের সার কথা কি? এরিস্টটল মনে করতেন গণতন্ত্র হচ্ছে নিকৃষ্টতম শাসন ব্যবস্থা, কিন্তু বর্তমান পৃথিবীতে অন্তত ফরাসি বিপ্লবের পর থেকে আমরা মনে করা শুরু করেছি এটাই উৎকৃষ্টতম। উৎকৃষ্ট মানে কি? নিজের শাসন নিজে করবেন। এবং খোদ ফরাসি বিপ্লবের সময়ও শতকরা 10 জন লোক ভোট দিতে পারতো। এখন ভোটাধিকার সম্প্রসারিত হয়েছে, যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক ভোট দিতে পারবে। সেটা 17 না 18, ইউনুস সাহেব এটা 17 করেছেন, আমি ভালো স্বাগত জানাচ্ছি। একটা 16তে নিয়ে আসেন, কোনো আপত্তি নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটাররা 16 বছর বয়সে ভারতে আসতো, ক্লাইভরা 16 বছর বয়সে আসছে, সুতরাং মেনে নিলাম। আসল কথা হচ্ছে ভোটাধিকার বঞ্চিত করার আরেকটা ব্যবস্থা হচ্ছে কিনা আমি আশঙ্কা প্রকাশ করছি। বড়লাট বলতে যাকে গভর্নর জেনারেল এবং ভাইসরয়, তাদের হাতে মনোনয়ন দেওয়ার ক্ষমতা থাকতো। আমরা যেটাকে বলি মুসলিম লীগ তার কাছে মনোনয়ন চেয়েছিল যে আমাদেরও 2 জন মেম্বার লেজিসলেটিভ কাউন্সিলে, এক্সিকিউটিভ কাউন্সিলে থাকতে হবে। কোনো ভোটাধিকারের প্রশ্ন তো কোনো ওঠে নাই। আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন, আইয়ুব খান তাকে দিয়ে দেন। তিনি কি বলেছিলেন? সারা পাকিস্তানের সবাই এখন ভোট দিতে পারবে এবং পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দিলাম এবং ট্যাক্স দেওয়ার কোনো দরকার নাই। আমি বলছি এইটা করার জন্য কোনো দরকার ছিল? ডক্টর ইউনুস সাহেব এখন যেহেতু ক্ষমতা নিয়েছেন, তিনি আরেকজনকে রাষ্ট্রপতি রেখেছেন, সে তর্ক আমি করছি না। থেকে অর্ডিন্যান্স জারি করলেই তো হয়, ভোট এইদিকে দেওয়া হবে। আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা ব্যাহত হয়েছে, এটা কি দ্বিতীয় কক্ষ নেই বলে? একটা উদাহরণ দিয়ে শেষ করি আমি। 1972 সনে যে সংবিধান শুরু হয়েছিল তা ছিল প্রধানমন্ত্রীর শাসিত ব্যবস্থা, ক্যাবিনেট সিস্টেম। তারপরে 3 বছর না যেতে শেখ মুজিবুর রহমান একদলীয় ব্যবস্থা করলেন। তারপর তার অপঘাত মৃত্যু এবং অভ্যুত্থানের পরে, তার সামরিক অভ্যুত্থানের পরে এইটা বাতিল কেউ করে নাই। জিয়াউর রহমান সাহেব 5ম সংশোধনীতে সেটাকে অব্যাহত রাখলেন। এরশাদের পতনের সময় আমরা ধরে নিলাম এই প্রেসিডেন্ট শাসিত একনায়কত্বই বোধহয় আমাদের সমস্ত দুর্গতির কারণ। তখন তারা আবার মন্ত্রিপরিষদ ব্যবস্থায় গেলেন, সেই টাস্ক ফোর্স রিপোর্টগুলো দিল, সেগুলো এখন বস্তায় পৌঁছতেছে। তারপরে শেখ হাসিনা দেখালেন প্রধানমন্ত্রীর শাসিত ব্যবস্থা আরও একনায়কত্ব করতে পারে। তাহলে আমাদের সমস্যা প্রেসিডেন্ট শাসিত বা প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা নয়, অন্য কোথাও। সেই জায়গাতে আপনি যদি খুঁজতে চান, আপনি সূচ খুঁজতে গিয়েছেন রাস্তায় যেখানে লাইট আছে, যেখানে সূচ পড়েছে সেখানে দেখুন না কেন। আমাদের দ্বিতীয় কক্ষ করলে মন্দ নয়, কিন্তু সেটা পিআর পদ্ধতিতে হবে। সেটা এই সমস্ত কুতর্ক না করে, আমাদের দেশ যদি ফেডারেশন নাও হয়, আমাদের তো 64টা জেলা আছে, আমাদের কুড়িগ্রাম আছে, পঞ্চগ্রাম আছে, বান্দরবন আছে, আমাদের বাগেরহাট আছে,
আপনি বাগেরহাটে এক আসন কমাইয়া আপনার কাপাসিয়াতে একটা বাড়াবেন, কি বলে গাজীপুরে বাড়াবেন, এইগুলি না করিয়া প্রত্যেক জেলা থেকে যদি 2 জন বা 3 জন করে নেন, তাহলে 128 জন বা তার 190 জনের মতো সদস্য নিয়ে তার দ্বিতীয় কক্ষ হতেই পারে। সেটা হবে ডাইরেক্ট ইলেকশনে এবং রিজিওনাল ভোটে। আমি এটা প্রস্তাব আকারে বলছি, আমাদের যে এক কক্ষ আছে সেই সংসদ নির্বাচন করেও 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে সেটা করা যায়। কিন্তু আমি বলছি এই যে আপনি একটা সমস্যার সমাধান করার আগে আরও 5টা সমস্যা তুলতেছেন, এটা লক্ষণ ভালো না। কারণ আমরা জানি একবার ক্ষমতা আসলে কেউ নামতে চায় না। হাসিনা যেমন নামতে চায় নাই, ইউনূস সাহেব যে নামতে চান তার গ্যারান্টি কোথায়? স্যার এই ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাই। শিক্ষা সংস্কার নিয়ে কথা হচ্ছিল, শিক্ষাবিদ হিসেবে আপনার এই ব্যাপারে বক্তব্য জানতে চাই। একটু অন্য প্রসঙ্গেই যাচ্ছি। শিক্ষা সংস্কারের কথা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে যে প্রথমে আমি শিক্ষার সাথে সম্পর্কিত আছি, শিক্ষকতায় আছি 37 বছর, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়েছি আরও 10 বছর আগ থেকে। সুতরাং যদি আমি ছাত্র থেকে শুরু করি, আমি প্রায় 43 বছরই বিশ্ববিদ্যালয়ের বারান্দায় আছি। আমাদের সময় কিন্তু আমরা নানান ধরনের আন্দোলনের সাথে জড়িত ছিলাম নিঃসন্দেহে, এবং সর্বোপরি 90-তে এসে যখন পরিবর্তনটা ঘটেছিল, আমি নিজেও ভেবেছিলাম এবার বোধহয় দেশটা একদম সব কিছু হয়ে যাবে। এবং আমি যখন বুঝতে পেরেছি যে আসলে এখনও হবে না সংস্কার, বা যাই বলি না কেন, অনেক এটা লম্বা সময় নিয়ে এটা চলবে এবং এটা চলতেই থাকবে। সে কারণে ব্যারিস্টার ফুয়াদ বলছে যে আপনারা কতটুকু অ্যালার্ট আছেন, আসলে সবাই কি ওটা নিয়ে দৃঢ়তার সাথে কাজ করছেন কিনা। তবে আমি শিক্ষক হিসাবে সবাইকে বলবো, একসাথে না সব কিছু সংস্কার চাওয়াটা ঠিক হবে না। কারণ আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমরা কিন্তু 73 থেকে 75 দেখেছি, আমরা চোখের সামনে দেখেছি আমাদের সিনিয়র ভাই যারা সবচেয়ে বেশি মেধাবী ছিল, তারাই কিন্তু সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল এই দেশে, এবং তারা অনেকেই কিন্তু বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের কাছে আসতে পারে নাই। সেই সময়টা আমরা বাংলাদেশে দেখেছি, 90-এর আন্দোলনও দেখেছি। শেষে আমি যখন নিজে 87 সনে যখন আমি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাই, আমি নিজেই ভেবেছি যে আসলে এই জাতির পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত এই জাতিটা আসলে শিক্ষার জায়গায় একটা মানদণ্ডে আসতে না পারে। আমাদের সভ্যতাটা যেভাবে আমরা চিন্তা করি ওই শিক্ষার সাথে সম্পর্কিত। আমরা আজকে যে বিভাজিত সব কিছু কিন্তু মূলত আমাদের শিক্ষার কারণে আমরা জাতিটাকে একটা জায়গায় আনতে পারিনি, ফলে এটা একটা ডিভাইডেড নেশন হিসাবে এসেছে। আমাদের লিটারেলি সমস্ত ইনস্টিটিউশন ভেঙে পড়েছে এবং একদম নিম্ন পর্যায়ে। আসলেই তাই, এই দেশটা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যদি সবাই এরকমভাবে আলোকিত না হয়। ম্যাক্সিমাম ছাত্র তরুণ সবাইকে ওইভাবে এগোতে হবে পড়াশোনার জায়গায়, জ্ঞানের জায়গায়, এবং যদি সেটা করতে পারি তাহলে একদিন সম্ভব। আমাদের অধ্যাপক সলিমুল্লাহ তো খুব ভালোভাবে আমাদের এই যে নির্বাচনী প্রক্রিয়ার ফেলিয়ারগুলো নিয়ে কথা বলেছে, এবং গভর্নমেন্টের ফরম্যাটের কথাও বলেছে, যেটা একবার প্রেসিডেন্সিয়াল আর একবার প্রাইম মিনিস্টার বা পার্লামেন্টারি ইয়েতে গিয়েছে। বাংলাদেশেই তো আমরা সব দেখেছি। এটা আমার মনে হয় আরও চলতে থাকবে। এই যে এখন যেটা আমরা সবাই মনে করি যে ঐক্যমত কমিশন অথবা ওই কমিশন বা সব কমিশন আমাদেরকে একটা জায়গায় পৌঁছে দেবে, যেটাকে আমরা একটা গ্রাউন্ড জিরো ধরে সবাই আগাতে পারবো, খুব বেশি যে সেটার উপরে একদম 100% ডিপেন্ড করা খুব বেশি ঠিক হবে না। ওই সেন্সে যে আমরা এবারই একটা প্ল্যাটফর্ম পাবো, যেই প্ল্যাটফর্ম থেকে আমরা আগামী দিনে একদম ধারাবাহিকভাবে এগিয়ে যাব। পৃথিবীর ইতিহাসে সেটা হয় নাই এবং আমাদের ইতিহাসে সেটা হবে না। সে কারণে আমি যখনই এই জুলাইয়ের আপরাইজিং শেষ হয়ে গিয়েছে, আমি আমার ছাত্রছাত্রীদের অনেকের সেফটি, সিকিউরিটি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। অনেক সময় ওদেরকে আমি একটু কশন দেই যে তোমরা এখন তোমাদের আবার জ্ঞানের জায়গায় ফেরত আসো, বিশ্ববিদ্যালয়ে ফেরত আসো, নলেজ গেইন করো, তারপরে তোমার নিজের প্ল্যাটফর্মটা তৈরি করো। একসময় তুমি নিজেই দেখবে যে অনেক শক্তিশালী একটা মানুষ হবে, তোমার অনেক বেশি ক্যাপাসিটি হবে টু মেক দ্য চেঞ্জেস। ভয়েসটা রেজ করতে হবে, যেটা আমি সবসময় সাপোর্ট করি, যে রেজ ইউর ভয়েস when you see there are discrimination, when you see that you are deprived, when you see that you are somehow, some way
আইসোলেটেড এই জায়গাগুলো, এবং যেখানে অন্যায় হচ্ছে সেখানে কথা বলতে হবে, কিন্তু নট নেসেসারিলি তুমি কালকেই সব কিছু সংস্কার পেয়ে যাবা, আমি মনে করি না। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রজন্মের গ্র্যাজুয়েট তৈরি করবে যারা আগামী দিনের সব কিছুতে নেতৃত্ব দেবে, আর তা যদি না হয় জ্ঞানের জায়গায়, আমরা দেখছি যে পুরো রাষ্ট্রটা এখন একটা পার্টিশন হয়ে আছে, এটার মধ্যে নানান ধরনের ন্যারেটিভ আছে, এই ন্যারেটিভগুলো যে যেখানে আছে সে মনে করছে যে সেই রাইট। এই ধরনের অবস্থান থাকলেও কিন্তু একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবং আমি মনে করি যে বাংলাদেশের উচিত একটা রাষ্ট্র হিসাবে, যেটা একটু আগে ব্যারিস্টার ফুয়াদ বলার চেষ্টা করেছেন, আসলে কি এটা ভৌগোলিকভাবে আমরা এটাকে রাষ্ট্র হিসেবে ডিফাইন করছি, কিন্তু এটাকে আসলে ফাংশনাল ওয়েতে রাষ্ট্র হিসাবে কাজ করছে কিনা সেটা কিন্তু আমরা সেটা দেখি না। এবং আমার মনে হয় সেটা সম্ভব হবে একমাত্র আমাদের সিভিলিটি এবং আমাদের এডুকেশনের মাধ্যমে। এবং এই জুলাই আপরাইজিং নিয়ে আমি সবসময় এক কথা বলছি, নেভার এভার থিঙ্ক দ্যাট ওয়েল দিস ইজ দি লাস্ট এপিসোড, দি এপিসোডস আর গোয়িং টু কাম ইভেন ইন ফিউচার। আমরা খুব স্পেসিফিক্যালি প্রত্যাশার কথা দিয়ে, আশার কথা দিয়ে শেষ করতে চাই। কল্পনা করেন যে আপনার কাছে ভোট চাইতে আসছে আগামী নির্বাচনে, আপনি ভবিষ্যতে কোন বাংলাদেশ চান তাদের কাছ থেকে, আপনি কি চাইবেন? আমরা সেই আশা এবং প্রত্যাশার কথা বলে আজকে শেষ করতে চাই। অনেকগুলো হাত এই সাইড থেকে, আমরা এই সাইড থেকে শুরু করি। আমি যখন ঘর থেকে বের হচ্ছি, আমি পথে নামছি, তো আমার ভিতরে যে ভয়টা কাজ করে যে আমি যাব, পথে কি কোনো অবিচারের শিকার হব কিনা, পথে কোনো দুর্নীতির শিকার হব কিনা, কোনো দুর্ঘটনার শিকার হব কিনা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা বাস এসে আমাকে পিষে ফেলবে কিনা। শুধু এটাই না, আমার ফোনটা ছিনতাই হয়ে যেতে পারে, অথবা কারোর সাথে আমার এমনিতেই একটা মারামারি লেগে যেতে পারে। এই ধরনের নানা আশঙ্কার কথা আমার মনে ঘুরতে থাকে। অসাধারণ, নাগরিক সেফটি চাই। আমরা খুব স্পেসিফিক্যালি বলার চেষ্টা করব। আমরা সামনে শুনি একটু। আমি দুটো জিনিস খুব ছোট করে অ্যাড করতে চাই, আমাদের প্রত্যাশার জায়গাটা আসলে কোথায়। রিসেন্টলি যে মাইলস্টোন ট্র্যাজেডিটা হয়, সেখানে আমরা দেখতে পারি আমাদের জনগণরা হাজারটা প্রশ্ন করে, লাশ কি গুম করা হয়েছে কিনা, পাইলট কি লাস্ট মোমেন্টে ইজেক্ট করা হয়েছে কিনা। বা যে সংস্কারের কথা আমরা চাই, সেখানে জনগণ আসলে এই প্রশ্নটা করলো না যে এত বছর ধরে এত পুরনো একটা মডেল কেন স্টিল নাও এয়ারফোর্স ইউজ করতেছে, কেন মিলিটারি যে ব্যয়গুলা সেখানে কেন স্বচ্ছতা কেন এনশিওর করা হয় না, বা কোনো কিছু করা হয় নাই। সংস্কার যারা করে জনগণ থেকেই তো হচ্ছে এই সংস্কারকের পর্যায়গুলোয় যায়, এই পোস্টগুলোতে যায়। যারা কিনা ওই পোস্টগুলো যায়, তাদের যদি কোয়েশ্চেন করার বা ডিপ ডাইভ করার এবিলিটি নাই থাকে, সংস্কার কোনোদিনও আসবে না। আমরা 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 ওইখানে যাই। আসসালামু আলাইকুম, আমি আরএফএফ থেকে রৌদুষি, ফার্মাসি ডিপার্টমেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমার কাছে মনে হয় প্রত্যাশার জায়গাটা যেখানে আসবে, আমি নারী হিসেবে যেটা মনে হয়, আমার ঘর থেকে বের হওয়ার আগে আমার যখন প্রশ্ন আসে প্রতিবার যে আমি কি আসলেই বের হয়ে সেফ নাকি, আমি যে এখন বাসায় যাব আমি কি পথটাকে সেফ নাকি, এই প্রশ্নগুলো যাতে কমে আসে। একবারে তো নির্মূল হওয়া সম্ভব না, কিন্তু কমে আসে এই প্রত্যাশা যাতে হয়। আর হচ্ছে সব জায়গায় সমান অধিকার আসা, সমান না হলে সমান অধিকারের কাছাকাছি কিছু একটা আসা, যাতে হচ্ছে সব জায়গায় প্রশ্নের জায়গা থাকতে হবে, নিরাপত্তার জায়গা থাকতে হবে, নারীদের সমান, এতটুকু প্রত্যাশা তো অবশ্যই থাকা উচিত। আমার মাঝখান থেকে নেই, ব্যারিস্টার ফুয়াদ স্যার তিনি একটা কথা বলেছেন, জেএনজির প্রাপ্তি প্রত্যাশা নিয়ে বলেছেন যে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি এটা প্রতিষ্ঠিত হয় নাই। জুলাই যে জুলাই গণঅভ্যুত্থানের পর আপনারা দেখবেন যে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। বিশেষ করে আমরা মোহাম্মদপুরের চিন্তা করি, আমরা উত্তরের কথা চিন্তা করি, মিরপুরের কথা চিন্তা করি, এখানে ডাকাতি চিন্তা, আমরা নিজেরা প্রোটেস্ট করছি। এবং আপনারা চিন্তা করবেন যে সামরিক সরকার থাকার পরও তারা আমাদের সেফটি দিতে পারে নাই, অথচ এরশাদ বা জিয়ার আমলে কিন্তু তারা সেইভাবে স্ট্রিক্ট লেভেলে আমাদের প্রোটেক্ট করছে। এটা আমরা নিউজ পত্রিকায় পেয়েছি। ইভেন আমার আরেকটা কথা, আমরা জুলাই অভ্যুত্থান করেছি, আমাদের কতটুকু সংস্কার হয়েছে যে কুয়েটের ভাইরা তারা শিক্ষা জীবনে ব্যাক করার জন্য তারা 161 দিন আন্দোলন করেছে, এবং তারা সেখানে ওখানে পড়ালেখা ব্যাক করতে তাদের ভিসির পর ভিসি চেঞ্জ করা লাগতেছে। ইভেন আমাদের আর একটা মেন্টালিটি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদেরকে একটা জিনিস মানতে হবে যে আমরা যে ফ্যামিলিতে বিল্ড আপ করি, সে ফ্যামিলির পিতামাতা থাকে, সে পিতামাতা একটা সন্তানকে জ্ঞান বুদ্ধি দিয়ে থাকে, হাই লেভেলে পড়ালেখা করায়, অথচ সেই সন্তান একসময় হয় কি পিতামাতার চেয়ে জ্ঞান বুদ্ধি বেশি হয়ে যায়। তাই বলে একসময় কি তাই সেই পিতামাতাকে অবহেলা করতে হবে? যিনি আমাদের 1971 সালে যে প্রতিষ্ঠা করতে সাথে মার্চে যে ভাষণ দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাড়িঘর যে ভাঙাটা হয়েছে, তার যাকে যে অপমানটা করানো হয়েছে, এটাকে আসলে যৌক্তিকত কারণ? আমাদের কি এটা চেতনা? আমরা জুলাই যে গণঅভ্যুত্থান করেছি, আমাদের মধ্যে কি সেই চেতনাটা নাই? আমরা একটা জাতির পিতাকে অসাধারণ, আমরা শুনলাম। আমরা সামনে যাই। আমার কাছে মনে হয় সংস্কারের জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সরকারটার প্রপার একটা রিফর্ম। বাংলাদেশে মেইনলি যে সমস্যা, যে প্রত্যেকবারই নির্বাচনে যতই সরকার আসছে না কেন এত বছর, মোস্ট প্রবাবলি সরকারের কোয়ালিফিকেশন নিয়ে কোনো দিন কেউ ওভাবে কোশ্চেন করে না। আমার কাছে মনে হয় সরকারের কোয়ালিফিকেশনটা সবার আগে, বা সরকার সিস্টেমটা কীরকম হওয়া
উচিত, এটা নিয়ে আগে সবার আগে একটা রিফরমেশন হওয়া দরকার। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, আমরা জুলাইয়ের টাইমে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সরকার একটা পুতুল হিসাবে কাজ করে। হয়তো আমরা মনে করি যে মোস্টলি সরকারটা পাশাপাশি মোস্টলি আইন শৃঙ্খলা বাহিনীর একটা রিফরমেশন অনেক বেশি দরকার। অ্যান্ড যেটা সংস্কার হিসেবে আমরা আরও বেশি প্রত্যাশা করি সেটা হচ্ছে সরকার থেকে একটা ট্রান্সপারেন্সি থাকা, প্রত্যেকটা কথা আমাদের সামনে প্রকাশ করা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জনগণের মতামতকে প্রায়োরিটি দেওয়া। তো আমরা মনে করি সংস্কার মানে ওই মোমেন্টে আসা শুরু হবে যে মোমেন্টে একটা সরকার আসার পর আমাদের প্রত্যেক মোমেন্টে আমাদের কথাগুলো শুনবে বা হচ্ছে কথাগুলো বলার সুযোগ থাকবে, আমাদের ভয়ে বাঁচতে হবে। আমরা অ্যাকাউন্টেবিলিটি চাই, নিঃসন্দেহে। আমার মনে হয় আমাদের আসতে হবে। লাস্ট ওয়ান, ঠিক আছে, লাস্ট ওয়ান। আমিও কিছুটা ফার্স্ট্রেটেড স্যার। আমি জুলাই আগস্টে ছিলাম 18 তারিখ, পুরোটা সময় ছিলাম স্যার। মানে এত দীর্ঘ সময় ধরে যে আপনি ফার্স্ট্রেটের সাথে ডিল করতেছেন, এটা কেমন করে করতেছেন? কাজ সামটাইমস আমি আসলে নিজে হোপলেস ফিল করি। কাজ আমি যেটা এটা আমি আসলে জানতে চাইতেছি, কাজ আমি নিজে স্যার 2 বার হচ্ছে, একবার পুলিশ গুলি করতে লাগছিল, একটা মেয়ে ছিল, ও আমাকে সেভ করছে, নট গনা লাই, ওইখান থেকে নিয়ে আসে। আরেকবার আমার মনে আছে 4টা বাসার মাঝখানে বাসার বাউন্ডারি থাকে না, আমি ওখানে শুয়েছিলাম আধা ঘন্টা, কাজ ছাত্রলীগ ঘুরতেছিল অন্ধকারের মধ্যে, আমাকে ফোন দিয়ে পরে বের করে আসতে হয়েছে। তো এই সিচুয়েশনগুলো আমি ফেস করছি অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। বিকজ আমি যদি কোটা সিস্টেমের কথা বলি তো আমার তো এখানে ইনভলভ দরকার নাই, বাট আই রিয়েলি কেয়ার অ্যাবাউট মাই পিপল, মাই ল্যান্ড, সো আই এম প্যাশনেট অ্যাবাউট দিস। বাট স্যার আমি অ্যান্সারটা আসলে চাইতেছি যে ফার্স্টেশনের সাথে এত দীর্ঘ সময় ডিলটা কেমন করে করবো স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস স্যার। স্যার আচ্ছা, শিওর। আই ওয়ান্ট ডিসেন্ট্রালাইজেশন। সবকিছু কেন ঢাকা শহরে? এই যে ডায়ালগগুলো হচ্ছে, আমরা যদি শুধু আমরাই কথা বলি, আমরা কতটা করতে পারবো যদি পুরো দেশে এটা না হয়? Where were you? You should have spoke much earlier. যখন আমরা সংস্কার নিয়ে কথা বলি, আমরা খুব অপর আকারে কথা বলি আর কি। সংস্কারটা আসলে কোথায় হওয়া দরকার? দেয়ালে দেয়ালে না এইখানে? সংস্কারটা আসলে কোথায় শুরু হওয়া দরকার? জালালউদ্দিন রুমির আপনার মসনবী শরীফ, তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, এবং ইরানিয়ানরা এটা কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ আকারে পড়ে। তো সেখানে 2 লাইন 4 লাইনের সনেটের মতো করে করে আছে আর কি, ওটা ট্যাবলেট বলে আর কি, কাইন্ড অফ। একটা বিখ্যাত তার উক্তি আছে আর কি, যে ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার, গতকালকে আমি চালাক চতুর ছিলাম, সো আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আমি দুনিয়াটা বদলে দিতে চেয়েছিলাম। আজকে আই অ্যাম অনলি ওয়াইজ, আমি আজকে শুধুমাত্র বুদ্ধিমান। আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ, আমি শুধু আমাকে বদলাতে চাই। তাহলে সংস্কারের আলাপটা শুধু রাষ্ট্রের দিকে ঠেলে না দিয়ে, দলগুলোর দিকে ঠেলে না দিয়ে, আমাদের মতো যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি আমাদের দিকে ঠেলে না দিয়ে, সংস্কারের একটা দায় আপনাদেরকেও নিতে হবে। এইটা যতদিন পর্যন্ত আপনারা না নেবেন, শুধু আরেকজনকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধানোর জন্য দেবেন, ততক্ষণ পর্যন্ত কিছুই সংস্কার হবে না। তরুণরা হতাশ না হয়ে এগুলো থেকে লার্নিং লেসনের জায়গাতে যেতে হবে। আমরা একটা দেশ করে দিয়েছি বলে আমাদের পূর্বপুরুষ বাকি সবাই শুধুমাত্র দুধে কলায় বাঁচবে, রাষ্ট্র এইভাবে চলে না। রাষ্ট্রকে প্রত্যেক দিন, বাবা মা একসময় আমাদেরকে ছোটোবেলায় কাপড় পরায় দিয়েছে না, কাপড় পরা শিখাইছে না? না, এখন কি প্রত্যেক দিন বাবা মা পড়ায় না, আমাকে পড়তে হয়। সবাইকে যার যার কাপড় তার পড়তে হয় না? বাবা মা ছোটোবেলায় আমাকে খাইয়ে দিয়েছে না, কিন্তু এখন কি আমাকে প্রত্যেক দিন খাইতে হয় না? অতএব এই ফাইটটা, এই জেনারেশনাল ফাইটের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ইনস্টিটিউশনাল রিফর্মের কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ। খাইসলত যারা বদলাবে না, তাদেরকে দিয়ে প্রতিষ্ঠান ভালো চলবে না। যাদের সুযোগ আছে, ওয়াই নেশনস ফেইল, একটা বিখ্যাত বই আছে যার লেখক 2 জন, ড্যারন এবং আচেমলুগলু, 2জনই নোবেল পুরস্কার পেয়েছে গত বছর অথবা তার আগের বছর সম্ভবত। সো আমি ইয়াংদেরকে বলবো, ফর গডস সেক প্লিজ আপনারা এই বইটা পড়েন, ওয়াই নেশনস ফেইল। এইটার ভিতরে হিস্টোরিক্যাল জায়গা আছে। আজকে যেহেতু সময় আমার হচ্ছে না, আমি এটা নিয়ে আর ফার্দার যাব না আর কি। বাট হতাশ হওয়ার মতো কোনো কারণ নাই। আপনার স্বপ্নটাকে সলিড করেন, রোড ম্যাপ তৈরি করেন, দেয়ার ইজ এ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল ফর শো। থ্যাংক ইউ স্যার। স্বপ্নের কথা শুনবো আপনার কাছ থেকে, ওরা স্বপ্নের কথা জানতে চাই আপনার কাছ থেকে। আমরা তো এখানে লেখাপড়ার মানুষজন সবাই লেখাপড়ার কথা বলেন, যে আমাদের প্রাথমিক শিক্ষার শতকরা 100 জন লোক এখনও পায় নাই কেন? আপনার স্বাধীনতা গুনতে পারেন 55 বছর, আমি গুনি 80 বছর। ব্রিটিশরা যখন এই দেশ ত্যাগ করেছে, কিন্তু কবে ব্রিটিশরা এই দেশ ত্যাগ করলো সেটার কোনো উদযাপন দিবস করেছেন আপনারা? আমার বক্তব্য হচ্ছে, প্রাথমিক শিক্ষা যে আমাদের হয়নি, শতকরা 100 জন লোক শিক্ষা পায়নি। শুধু একটা কথাই বলি, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের অর্থনৈতিক উন্নতি নিয়ে আমরা খুব ঈর্ষা করি। 1950 সনে দক্ষিণ কোরিয়া, পাকিস্তান আর ভারতের অবস্থার মধ্যে বিশেষ ব্যাসকম ছিল না, কি যে ইকোনমিক স্ট্রাকচার অথবা কি ইন্ডিকেটারে দেখবেন।
তারপরেও দক্ষিণ কোরিয়াতে এখন আজকে একজন শ্রমিকের গড়পড়তা শিক্ষার বয়স 10 বছর, আর ভারতে হচ্ছে এটা 3-3.5 বছর। বাংলাদেশের অবস্থা আরও খারাপ। 1946-47 সনে এই পূর্ব বাংলার সাক্ষরতার হার ছিল শতকরা 6 জন, সারা ভারতে এটা বলা হচ্ছে শতকরা 17 জন। এটা হলো ব্রিটিশদের তথ্য অনুসারে বলছি, 1941-এর আদমশুমারির রেজাল্ট। আমি এই জন্যই বলি যে আমাদের এখানে শিক্ষার হার যে অ্যাবিজমালি লো, এত কম, এটা আমাদের একটা শিক্ষিত মানে লিটারেট ওয়ার্কিং ক্লাস গড়তে দেয়নি। ফলে আধুনিক শিল্প কারখানার সাথে আপনি প্রতিযোগিতা করবেন কীভাবে? দ্বিতীয়, মাসুতুম বলতেন মানুষের হাঁটতে 2টো পা লাগে, অর্থনীতিতেও 2টো পা লাগে, একটার নাম শিল্প আর একটার নাম কৃষি, আরেকটা আছে 3 নম্বর পা, এটার নাম সার্ভিস, টারশিয়ারি সেক্টর। কিন্তু আমাদের দেশে এই যে লপসাইডেড গ্রোথ হচ্ছে, এখন বাংলাদেশে শিল্প খাতকে ছাড়িয়ে যাচ্ছে সার্ভিস সেক্টর। এটা স্বাস্থ্যের লক্ষণ কিনা জানি না। দেহের সমস্ত রক্ত যদি মুখে এসে জমা হয় তাকে স্বাস্থ্য বলে না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তা আমিও বলি যে আমাদের দেশে শিল্পের বিকাশ হয়নি। আমরা যে ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবারে 19বিংশ শতাব্দীতে ঢুকেছিলাম কাঁচামাল রপ্তানি করব, সেখানে আমরা RMJ রপ্তানি করছি, এবং তাতে শুল্ক 30 হবে না 20 হবে এটা নিয়ে আমাদেরকে এখন বোঝাপড়া করতে হচ্ছে। এটা কিন্তু উন্নতির লক্ষণ নয়। কেন নয়? আমাদের কৃষিতে ব্রিটিশ আমলের নেট বিনিয়োগ শূন্য। ও 1890 থেকে 1940 পর্যন্ত, দুর্ভিক্ষের বছর পর্যন্ত ভারতে কৃষিতে নেট ইনভেস্টমেন্ট, বিশেষ করে ফুড প্রসেসে একদম স্ট্যাগন্যান্ট ট্রেন্ড। অথচ সেই সময় পপুলেশন গ্রোথ 1918 পর্যন্ত কোনো পপুলেশন গ্রোথের মধ্যে কোনো ট্রেন্ড নাই। আমাদের কৃষিতে মনোযোগ নাই। কৃষক হচ্ছে এই দেশের সবচেয়ে অবহেলিত শ্রেণী, এবং কৃষক তার পণ্যের মূল্য পায় না। দ্বিতীয়ত যে শিক্ষা হচ্ছে সবচেয়ে অবহেলিত, তার প্রমাণ গ্রামীণ নিরক্ষরতা, এবং শহরে এসে গ্রামের লোকেরা শহরে যে বস্তি গঠন করেছে তাদের নিরক্ষরতা, এটা অ্যাবিজমাল। এই জন্য বলছি আপনি দক্ষিণ কোরিয়া তাইওয়ানের সাথে পারবেন না। এটা ব্রিটিশ আমলের লিগেসি, পাকিস্তান আমলে দূর হয় নাই। বাংলাদেশ দুর্ভাগ্যবশত 55 বছর স্বাধীন থাকার পরেও এর কোনো ব্যাসকম হয় নাই। যদি আপনি অর্থনৈতিক সংস্কারের কথা না বলেন, জাতীয় সংস্কারের, শিক্ষা সংস্কারের কথা না বলেন, তাহলে আপনি যে সমস্ত সংস্কার বলছেন এগুলো বুদবুদের মতো উড়ে যাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ভাইস চ্যান্সেলর আব্দুল হান্নান চৌধুরী স্যারের মাধ্যমে শেষ করব। স্যার, আশা এবং স্বপ্নের কথা বলে শেষ করবেন। আমি আমার ছাত্রদের তরুণ ছাত্রদের মধ্যে একটা কমন জিনিস পেয়েছি, যে তারা সবাই কিন্তু সংস্কার কী চায় এটার মধ্যে তাদের একটা সেফটি রিজনে আমি দেখলাম যে তাদের সেফটি নিয়ে তাদের খুব কনসার্ন আছে। ওই সেফটিটা একটা নেশন তখনই এনশিওর করতে পারে যদি নেশনটা আসলে সিভিক হয়। এই সিভিলিটির জায়গায় আমরা যে পিছিয়ে আছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বাচ্চাটাই যখন অ্যাডভান্স কান্ট্রিতে পা দিবে, সে কিন্তু রাত 1টার সময় একা বরফ গলা একটা শহর বা গ্রামে যাই বলি, একা কিন্তু সে মুভ করতে পারবে, কারণ সে জানে যে ওটা একটা সভ্য সমাজ যেখানে তাকে কেউ রাস্তায় ধরবে না অথবা তার সেফটি নিয়ে কোনো কথা আসবে না। এবং এটা আমরা এনশিওর করতে পারি না, মোর অর লেস আমাদের এই সিভিলিটিটা এখন পর্যন্ত আসে নাই। তো গোড়াটা আজকে আমি বলবো যে আমার এই জুলাই গত 2024-এ আমরা যেটা অর্জন করেছি, আমি আগেও বলি যে সর্বশেষ যেহেতু আমাকে বলতে হচ্ছে, আমি বলবো যে আমাদের প্রাপ্তি একদম নেই তা না। তোমরা কিন্তু সবচেয়ে বড়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট সরকারকে তোমরা উৎখাত করতে পেরেছো, সেটাই সে সবচেয়ে বড় প্রাপ্তি। এবং সেখান থেকে এখন আমাদের নলেজ বেসটা যেই জায়গায় এসছে, যে যেই সব পয়েন্টে এখন তোমরা ডিসকাশন করতে পারছো, কথা বলছো, আজকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তোমরা এ ধরনের একটা সুযোগ পেয়েছো, নিজেরা অন্তত বলতে পারছো। কি হবে সেটা পরের কথা, সেটাও যে আমরা সুযোগ পেয়েছি আজকে, আমি বলবো প্রাপ্তি আমাদের অনেক কিছু রয়েছে। হ্যাঁ, আমরা এটা বলবো না যে আমরা আগামী দিনে হতাশ থাকব। আমাকে একটা ছাত্র জিজ্ঞেস করেছে আমরা এত হতাশা নিয়ে কাজ করছি। হতাশা থাকলেও কিন্তু এই দেশটাকে সার্ভ করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা থেকেও কিন্তু আজ থেকে 20 বছর আগে এই ছোট্ট বিশ্ববিদ্যালয়ে এসেছি, এসে সেটা টানা কাজ করছি। এবং তোমরা আজকে যেটা দেখছো, যেই প্রতিষ্ঠানে তোমরা এখন সুন্দর চেয়ার টেবিলে বসে সবাই কিন্তু একটা সুন্দর পরিবেশে আলোচনা করছো, সেই আলোচনার সুযোগটা কিন্তু আমাদের সময়ও ছিল না। এবং আমাকে একটা ছাত্র বলতেই চেয়েছিল যে স্যার কিভাবে কাটিয়েছে। আমরাও কিন্তু তোমাকে বলি, হলের লেপ নিয়ে পালিয়েছি যখন শীতের রাত্রে আর্মিরা হলটাকে দখল করতে এসছে, লেপ গায়ে দিয়ে সারা রাত জেগেছিলাম। আমাদের আন্দোলনের সময় পাশের নিজের বডির পাশে গাছে এসে বুলেট পড়েছে, সেটা হয়তো গায়ে পড়তে পারত। আমরা ড্রেনে পড়েছি, সেরকম ইতিহাস আমাদের রয়েছে। সুতরাং তোমরা কেউ ভেবো না তোমাদের আগের প্রজন্ম যারা আছে, এই যে শিক্ষকরা আছে, তারা এগুলো গান্থ্র করে নাই তা না। কিন্তু এই
আজকে প্রফেসর আমি বলবো আমার প্রাপ্তি হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে সলিমুল্লাহ সাহেবকে নিয়ে আসা। কারণ হচ্ছে যে প্রফেসর সলিমুল্লাহ গত জুলাইতে যখন সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড ছিল, যেহেতু আমরা সব সময় একসাথে বসে এই 17 বছরের ঘানি নিয়ে কথা বলতাম, তখন এক রাতে উনি কিন্তু ফোন করে বলছেন যে একটু কি আসা যাবে। আমরা কিভাবে দুটো ব্যক্তি, আমি আর উনি, কিভাবে কারফিউ অ্যাভয়েড করে ওনাকে ওনার ঘরে গিয়ে আলাপ করলাম, সে কথাটাই আজকে বোধহয় প্রাসঙ্গিকভাবে ও বলেছে যে পরের দিন কিভাবে বুলেটের মতো একটা শব্দ উচ্চারণ করেছে, যেটা আগের রাত্রে আমরা অনেক অনেক আলোচনার পরে উনি পরের দিন ওইভাবে গিয়েছে। তো এইসব সব মানুষের কিন্তু নানান ইতিহাস আছে, সুতরাং তোমাদের কাউকে হতাশ হতে হবে না। জাস্ট বি অ্যালার্ট, বিং এ সিভিক সিটিজেন। এবং যদি তুমি সেই সিভিলিটির মধ্যে থাকো, আমি মনে করি বাংলাদেশ এদিক ওদিক যেতে পারবে না যদি তুমি অ্যালার্ট থাকো। লেট ইউ বি অ্যালার্ট, লেট ইউ বিকাম অ্যান ওয়াচ ডগ রাদার দ্যান বিং পার্ট অফ দি পাওয়ার। আই ডু নট পার্সোনালি সাপোর্ট কেউ ইয়াং হয়ে পাওয়ার গেমে যাবে। যে ইয়াং হয়ে পাওয়ার গেমে যায় সে সবচেয়ে আগে নষ্ট হয়, এবং সেটার কিছু উদাহরণ এবছরই আছে। সো লেট ইউ ওয়েট ফর দ্যাট, শেপ ইউর ওন ক্যারিয়ার, হ্যাভ দ্যাট নলেজ, অ্যান্ড দেন সি দ্যাট ওয়েল ইউ আর গোয়িং টু বিকাম ওয়ান ডে দ্য লিডার অফ দিস নেশন। ইউ আর গোয়িং টু রুল দিস কান্ট্রি উইথ প্রপার এডুকেশন অ্যান্ড স্ট্রিমলাইনিং এভরিথিং। এখনই যদি সবচেয়ে আগে সব কিছু পেতে চাও, তুমি দেখবা সবচেয়ে আগে তুমি বঞ্চিত হবা। এবং বাংলাদেশের যে সমস্ত তরুণ ছাত্ররা বাংলাদেশের রাষ্ট্র গঠনে সবচেয়ে আগে গিয়েছিল, তারা কিন্তু সারা জীবন বঞ্চিত আছে। আমি ইতিহাস থেকে বলছি, গণে দেখো যারা 25-30-এর নিচে রাষ্ট্র গঠনের সাথে গিয়েছিল, তারা সবাই রেস্ট অফ দি লাইফ গঠন থেকে বাইরে ছিল। সো লেট ইউ বি ভেরি কশাস, লেট ইউ define yourself that there are long journey for yourself to reach to a summit or a point where you are going to be the main part of your contribution as being as a human being to change the nation, and it is very possible. এখন তোমরা সবাই কশাস আছো, এবং আমি মনে করি তোমাদের কাছ থেকে একদিন না একদিন বাংলাদেশ সঠিক পথে যাবে। আর যতটুকু এবার তোমরা দেখিয়েছো, এই স্পিরিটটা রাখার চেষ্টা করো, তাহলেই হবে। ধন্যবাদ। স্যারের কথা সুরে সুর মিলে বলতে চাই যে হোপ ইজ দ্য লাস্ট থিং দ্যাট ইজ এভার লস্ট। মুগ্ধ যখন বেরিয়েছিল রাস্তায়, আমার মনে হয় না মুগ্ধ তার ক্যারিয়ারের প্রজেকশন করে রাস্তায় বের হয়েছিল। যে অসম্ভব সম্ভাবনা আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি সেই সম্ভাবনা এখনও সবার মধ্যে জাগরুক আছে, এবং সেই সম্ভাবনায় আমরা এমন একটা বাংলাদেশ পাবো যে বাংলাদেশ হবে অ্যাকাউন্টেবল অ্যান্ড রেসপন্সিবল। যারা আজকে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই আয়োজন আজকে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।